একদম ইউরোপের মধ্যযুগে যখন ইউনিভার্সিটিগুলো আস্তে আস্তে ইমার্জ করছে, সেই সময় কিছু প্রাইভেট টিউশন, মানে ছাত্ররা মাস্টারমশাই থেকে আলাদা করে পড়ছে এবং তার জন্য ফিস দিচ্ছে তারা, এরকম কিছু রেফারেন্স আমি দেখছিলাম। তো এইটা যদি একদম এখান থেকে ধরে তারপর ধরুন অনেক বিবর্তন তার সাথে ধরে একদম আজকের দিন পর্যন্ত যদি ধরেন, তাহলে এটা একটা প্রশ্ন দাঁড়ায় যে তাহলে এইটা কি ইতিহাসেরই অন্তর্গত হয়ে আছে বিষয়টা? অতদূর টানছি না, আমি জাস্ট রেফার করছি। অ্যারিস্টটল তো আলেকজান্ডারের গৃহশিক্ষক ছিল। হ্যাঁ, সেই বলছি। তা আমি ওইখান থেকে টানবো না, আমি বলছি ইতিহাসগত বিবর্তনটা মানে অত দূরে না গেলেও ওটা বেস্ট হচ্ছে আপনি আপনার এতে রেখে দিন প্রশ্নের মধ্যে যে আমরা ইতিহাসে এরকম করেছি, শুনেছি যে আমরা অ্যারিস্টটল নাকি গৃহশিক্ষক ছিলেন, বা গ্যালিলিওর আমলে ইটালিতে গৃহশিক্ষক ছিলেন, বা ঊনবিংশ শতাব্দীর কিছু কিছু উপন্যাসে আমরা গৃহশিক্ষকের কথা পাই। এরকম আমি বলছি আপনি একটুখানি ছুঁয়ে দিন, আমি তাতে 1-2 লাইন জাস্ট যোগ করে দেবো। মানে ওই অত হিস্টোরিক্যাল সেই আমলে যে প্রাইভেট টিউশনের কনসেপ্ট আর এটা তো সম্পূর্ণ আলাদা না। এটা হচ্ছে অনেকটা কিরম জানেন তো, মানে ওই আমি যখন ওই আপনার রেড লাইট এরিয়ায় কাজ করতাম, আপনি নিচ্ছকটিকের প্রসঙ্গ টেনে এনে একটা সোনাগাছির মেয়ে, কিন্তু এক নয় তো। সেই আমলে সমাজ গণিকাকে যেভাবে দেখতো, রাষ্ট্র যেভাবে গণিকাকে সাহায্য করতো, তার ভরণ পোষণের দায়িত্ব নিত এবং গণিকাকে একটা শিল্প বলে মনে করা হতো। আজকের দিনে তো তার নয় তো। যে মেয়েটা রাস্তায় দাঁড়িয়ে নিজের শরীর বিক্রি করছে তাকে তো আপনি মৃচ্ছকটিকের বসন্ত সেনার সঙ্গে তুলনা করতে পারেন না। এই তুলনাটাই তো ভুল হয়ে যাচ্ছে। ফলে সেকালেও গণিকার মর্যাদা ছিল, অথবা আমাদেরও মর্যাদা চাই, এ দুটো তো এক নয় রে বাবা। তাহলে এই প্রসঙ্গটা এখানেই শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমার মনে হয় এই প্রসঙ্গটা সম্পর্ক ছোট করে। তাহলে আমি যদি ওই বিবর্তনটাকে আরেকটু ছোট করে আনি, যে বাড়িতে পড়াতে আসা গৃহশিক্ষক, এটা আমি ধরুন অত দূর যেতে হবে না, আপনি এই ঊনবিংশ শতাব্দীর এই আমাদের ভারতীয় বা পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থার মধ্যেও যদি ধরেন, এটা একদিক দিয়ে যেমন এটা একটা অল্টারনেটিভ পেশা হিসেবে, যারা পড়াতে পারছে না তারা গৃহশিক্ষকতা অনেকেই করে। এইখান থেকে বিবর্তনটা দাঁড়িয়ে গেল যে খুব বিগ ইনভেস্টমেন্টের কোচিং সেন্টার। এইটাকে আপনি কীভাবে দেখবেন, বা এটাকে যদি ব্যাখ্যা করেন, এটা যদি একটা প্রশ্ন হয় আর কি। মানে আজকে ধরুন পাথফাইন্ডার কি অমুক তমুক এই সমস্ত বিগ ইনভেস্টমেন্ট, বড় বড় রাস্তায় পোস্ট, বেসিক্যালি সেগুলো তো কোচিংই সেন্টার, এবং কোচিং মানেই আপনার হচ্ছে যেটা অ্যাডিশনাল ইনপুট দিচ্ছে তারা। এটার সঙ্গে আপনার এই তো সাবেক কাল থেকে গৃহশিক্ষকতা আমরা দেখছি, এর সঙ্গে মিলিয়ে আজকে এই পাথফাইন্ডার বা এই ধরনের বড় বড় যে কোচিং, এটা এই বিবর্তনটাকে আপনি যদি একটু বলেন। সাবেককালের গৃহশিক্ষক মানেটা কি? কোনো একটা অভিজাত পরিবার তার ছেলের জন্য একজন কোনো বিখ্যাত বিদ্বান ব্যক্তিকে গৃহশিক্ষক হিসেবে নিযুক্ত করলেন। এটা ধরা যাক আমরা 18-19 শতকের সাহিত্যটা ইত্যাদিতে পাই। আমাদের মঙ্গল কাব্যেও আছে যে ওইভাবে গৃহশিক্ষক এসে করাচ্ছেন, বর্ণপরিচয় করাচ্ছেন আর কি। ফলে এগুলো সে তো সেই আমল থেকে ছিলই। কিন্তু আপনি যেটা বলছেন যে এই যে মানে প্রাইভেট টিউশনকে একটা ইন্ডাস্ট্রি হিসাবে নেওয়া এবং একটা রীতিমতো একটা সেন্টার তৈরি করে চালানো, এইটা আমার ধারণা এটা গত 20-30 বছরের ব্যাপার। এটা মানে আমাদের ছোটবেলাতেও বলছি, আমরা যেসব প্রাইভেট টিউটর আমরা তখনও এরকম ছিল না, কিন্তু অনেকের কাছেই পড়তাম, যেটা নেভি স্কুলের মাস্টারমশাই অথবা স্কুলের মাস্টারমশাই বাইরে, কিন্তু তখনও কিন্তু এইগুলো এতভাবে ছিল না একদম। সংক্ষিপ্ত 25-30 বছরে একটা এটা এই 25-30 বছরের ডেভেলপমেন্টটা কী করে হলো সেটাই একটা ভাববার। যদিও এরকম পাড়ায় পাড়ায় মানে বিশেষ কিছু পাড়া কিন্তু বিশিষ্ট ছিল। যেমন আমি আপনাকে বলছি, উত্তর কলকাতার শ্যামবাজার পাড়ায় কয়েকটা পাড়া, সেটা কিন্তু কোচিং পাড়া বলেই লোকে জানতো, এবং সে পাড়াটায় আপনি গেলেই দেখতে পেতেন ছোটো ছোটো সাইনবোর্ড আছে আর কি, এবং সে তার বেশ নাম মানে শিক্ষাতীর্থ বা এইরকম সব নাম দিয়ে সাইনবোর্ড করে, সেগুলো কিন্তু কোচিং। সন্ধ্যের পর সেটা একেবারে যে আপনার মনে হবে যেখানে ক্লাস হচ্ছে। আমাদের দক্ষিণ কলকাতা হাজরা অঞ্চলে, কালীঘাট অঞ্চলে এরকম কিছু কিছু ছিল। কিন্তু আমি বলছি যে সেইগুলো আর আমরা এখন যেগুলো করতে পারছি, দেখতে পাচ্ছি, সেইটা একটু আলাদা। আমার নিজের ধারণা
যে এটা একেবারেই একটা ইন্ডাস্ট্রি হিসেবে নেওয়া হয়েছে এবং এখানে গোটা জিনিসটা যেভাবে চালানো হয় সেটা কি বলবো, মানে এর একটা রেট আছে, এর একটা অ্যাডমিশন ফি আছে, এর বোধহয় একটা টাকার ডিপোজিট করতে হয়, রাখতে হয়, মানে একটা মোটামুটি একটা ব্যবসা যেভাবে চালানোর কথা বা চালানো হয়ে থাকে এখানে সেই সব নিয়মই মেনে চলা হয়। এই ব্যাপারটা 20-30 বছর এর আগে ছিল বলে মনে হয় না। এখন এটা যে তৈরি হয়েছে, যে কোনো ব্যবসায় তো তৈরি হয় একটা চাহিদা আছে বলি, সামাজিক চাহিদা আছে বলি। এখন এই সামাজিক চাহিদাটা কেন তৈরি হলো, এটি হচ্ছে আমাদের মূল ভাববার বিষয়। এখন এটা এক একজন এক এক দিক থেকে বলতে পারেন। একটা যেমন যেটা অনেকে বলেন যে এই ব্যাপারটা এখন আর কেবলমাত্র শহরে সীমাবদ্ধ নেই, মফস্বলে এমনকি গ্রামেও এখন গৃহশিক্ষকতা ছাড়া ছেলেমেয়েরা এ করতে পারবে না, পড়াশুনো করতে পারবে না। এবং দেখুন আমি আমার এই যে বস্তি ঝুপড়িতে পড়ানোর অভিজ্ঞতা আমি দেখেছি যে বস্তিতেও কিন্তু 30 টাকার দিদিমণি পাওয়া যায়। সেই বস্তিরই হয়তো মেয়ে, কিংবা বস্তির পাশে কোনো মধ্যবিত্ত পাড়ার হয়তো হায়ার সেকেন্ডারি পাস বা বিএ ফার্স্ট ইয়ারে পড়ে এরকম একজন মহিলা, সে কিন্তু বস্তিতে আসে। আমি আপনাকে এটা অবশ্য বছর 15 আগেকার কথা বলছি, তখনও 30 টাকার দিদিমণি কিন্তু পাওয়া যায়। মানে বস্তি যে 2-4টি ছেলে মেয়ে স্কুলে যায় তাদের টিউশনের জন্য তারাও কিন্তু প্রাইভেট টিউটর নিয়োগ করে আর কি। মানে সেদিক থেকে প্রাইভেট টিউটর ব্যাপারটা এখন শুধুমাত্র আর ধনী অভিজাত গৃহের ব্যাপার নয়, শুধু শহরের ব্যাপার নয়, এটা মানে ধনী নির্ধন নির্বিশেষে, শহর গ্রাম মফস্বল নির্বিশেষে সর্বত্র দাঁড়িয়ে গেছে। এখন এই চাহিদাটা তৈরি হলো কীভাবে? একটা যেটা বলা হয় সেটা খানিকটা নিশ্চয়ই সত্যি, যে আগে বাড়িতে কিছুটা বাবা মা বা উপরের দাদা দিদিরা কাছ থেকে কিছুটা সাহায্য পাওয়া যেত, এইভাবে খানিকটা প্রয়োজন মিটে যেত আর কি। সেটা নানা কারণে বাড়ির পরিবেশ পাল্টে গেছে, পরিবার ছোট হয়ে গেছে, কারোর বাবা মার সময় নেই, বা আগে যেমন কাকা কাকিমা ইত্যাদি থাকতেন, এখন ওরকম পরিবারই আর বিশেষ দেখা যায় না। দ্বিতীয় কথা, সিলেবাসের ধরন পাল্টে গেছে, সিলেবাসের ধরন পাল্টে গেছে। বিরাট কিছু আমাদের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন না হলেও কিছু কিছু ব্যাপার এসেছে যা হয়তো এখনকার দিনের বাবা মারা এ করতেন না, মানে তারা যখন পড়াশুনো করেছেন তারা এটা জানতেন না। আমি এটা আপনাকে একটু উদাহরণ দিয়ে বলছি যে আমাদের সময় এই ব্যাপারটা ছিল। যেমন ধরুন, আপনি তো নিজে ম্যাথামেটিক্সের লোক, আপনি ভালো বুঝতে পারবেন, বাইনোমিয়াল থিওরেম যে আমাদের ক্লাস 10-11 করতে হতো, আমার বাবা কিন্তু মোটামুটি অঙ্ক জানতেন, কিন্তু আমি দেখেছি যে বাবা এই বাইনোমিয়াল থিওরেম ব্যাপারটা মানেটাই বুঝতো না। মানে বাবাদের আমলে যে সিলেবাস ছিল সেই সিলেবাসে এমনকি আইএসসি লেভেলেও বাবা আইএসসি পর্যন্ত সায়েন্স পড়েছিল, তারপর বিয়েতে চলে যায়। আইএসসি তো তার মানে তখন বাইনোমিয়াল থিওরেম পড়ানো হতো না। মানে ফলে এই বাইনোমিয়াল থিওরেমটা বাবার কাছে সম্পূর্ণ একটা অজ্ঞাত ব্যাপার। আর অতদিন পরে মনে নাও থাকতে পারে, সেটাও ভিন্ন কথা, কিন্তু আমি বলছি ব্যাপারটাই বাবা জানতো না। ফলে সেই সময় থেকে একটা সমস্যা কিন্তু শুরু হয়। আমি নিজে তো প্রাইভেট টিউটরের কাছে পড়তাম না, কিন্তু তখনও যে যেতে হতো তার কারণ অন্য কোনোভাবে সাহায্য পাওয়া করতো যেত না। বিশেষত অঙ্ক আর ইংরেজি, এটা নিয়ে একটা ভয় ছিল। তবে এই যে সব বিষয়ের জন্য প্রাইভেট টিউটর, প্রায় প্রতিটা বিষয়ের জন্য একাধিক প্রাইভেট টিউটর, এই ব্যাপারটা কিন্তু সত্যি কথা বলতে কি এটা মোটেই আমাদের আমলেও ছিল না, আপনাদের আমলেও ছিল না। এটা খানিকটা ক্রিয়েটেড বলে আমার মনে হয়, তৈরি করা হয়েছে। এটা সবটাই চাহিদা আমার মনে হয় না। ইতিহাস ভূগোল বা বাংলার জন্যে একটা খুব চাহিদা থেকে এটা এসেছে তা আমার মনে হয় না। তবে আবার একেবারে আসেনি তাও বলতে পারবো না। দেখুন, ভূগোলের এখন যা তৈরি হয়েছে বই, আপনার ছেলে পড়ছে, ওর কোন ক্লাস চলে যায় না এখন? 7। আপনি 7-এর ভূগোল বইটা কোনদিন নিজে দেখেছেন? আচ্ছা, আপনার কখনো মনে হয়েছে যে অত জিনিস ক্লাস 7 মানে একটা 13-14 বছরের ছেলে বা মেয়ে, তার মাথায় কিন্তু অত জিনিস, সে মানে শুধুমাত্র তার ধারণ শক্তিই নেই, অত জিনিস মনে রাখা, অত জিনিস। আমার মেয়ে যখন ক্লাস 7-এ পড়তো, আমি ওর ভূগোল বই দেখে আঁতকে উঠেছিলাম যে এত জিনিস একটা বাচ্চা ছেলে বা মেয়ে সে মনে রাখবে কী করে। ফলে কি হচ্ছে যে আসলে প্রাইভেট কোচিং করে কিছুই হচ্ছে না।
সেটা যে সত্যি সত্যি সে খুব বুঝতে পারছে, সে যে খুব জিনিসটা খুব মানে আত্মস্থ করতে পারছে তা নয়, কিন্তু এই প্রাইভেট টিউটররা তার একটা সংক্ষিপ্ত সরলীকৃত সামারি মতো করে দিচ্ছেন, সেইটা সে পড়ে যাচ্ছে, তার পরীক্ষার সুবিধে হচ্ছে। এখন এই কাজটা কিন্তু স্কুলেও হতে পারত, স্কুলের শিক্ষকরাও করতে পারতেন, কিন্তু এখানে একটা কথা আছে যে মানে গৃহশিক্ষকতার এই উত্থানের সঙ্গে সঙ্গে আছে যে বিদ্যালয় শিক্ষকতার যে মানের পতন একটা আরেকটার সঙ্গে জড়িয়ে আছে। মানে এটা কিন্তু ঘটনা যে বহু স্কুলেই এবং বহু শিক্ষক শিক্ষিকাই ঠিকমতো ক্লাস নেন না, ক্লাসে যা হওয়ার কথা ছিল তা হয় না, ফলে একটা যে ঘাটতি থেকে যায়, সেই ঘাটতিটা পূরণ করার জন্য প্রাইভেট টিউটরের কাছে দৌড়তে হয়। এটা যেমন একটা সত্যি, তেমনি আবার এই প্রাইভেট টিউশনের ওপর অত্যধিক নির্ভরতার ফলে, যেটা আমি নিজে খুব অনুভব করতাম, ক্লাসে ছাত্রছাত্রীরা আর ক্লাসটাই করতে চায় না, কারণ তারা জানে যে এখানে স্কুলটা মোটামুটি গল্প গুজব করে হই হলো হল্লা করে কাটিয়ে দিলেই হবে, আসল পড়াটা তো হবে প্রাইভেট টিউটরের কাছে। এটা আমার খুব মানে করুণ অভিজ্ঞতা আমি বলছি, আজ থেকে যদি 20 বছর আগের কথা বলেন, মানে আমি ক্লাস 12-এ মানে একটা কোনো ভালো পিস আছে, ধরুন একটা অল্ডাস হাক্সলির করে একটা লেখা আমার পড়াতে হবে, আমি তার জন্য বাড়ি থেকে একটু হোমওয়ার্ক করে গেলাম, গিয়ে দেখলাম যে 5 জন ছেলে বসে আছে, কারণ বাকিরা বেরিয়ে গেছে, তাদের কেউ ফিজিক্স পড়তে গেছে, কেউ ম্যাথামেটিক্স পড়তে গেছে, মানে ওই সময় প্রাইভেট টিউটরটা সময় দিয়েছে, হয় তাদের পক্ষে ক্লাস করা সম্ভব না। শেষের দিকে বা টিফিন আওয়ার্সের পর আর কি 5th বা 6th পিরিয়ডে তাদের পক্ষে ক্লাস করা সম্ভব নয়, এবং তারা আমার ইংরেজি ক্লাস, তারা আমাকে ভালোবাসে, আমার ইংরেজি ক্লাসটাকেও ভালোবাসে, কিন্তু 1 নম্বর সময় অ্যাডজাস্ট করতে পারছে না, দ্বিতীয় কথা এই ইংরেজি পরীক্ষায় পাশ করার জন্য যা দরকার সেটা তারা জানে, তারা কোচিং থেকে পেয়ে যাবে, মানে বই থেকে পেয়ে যাওয়ায়। আমি অল্ডাস হাক্সলির একটা পিস পড়াতে গিয়ে অন্য যে সমস্ত প্রাসঙ্গিক কথা বলবো সেটা তাদের শুনতে ভালো লাগবে, তারা আমাকে পছন্দও করবে, কিন্তু সেটা আদতে তাদের পরীক্ষায় খুব একটা মানে কাজে লাগবে না আর কি। ফলে আমার ক্লাসটা বাদ দিলেও হয়, কিছু এসে যাচ্ছে না তাদের, কিন্তু তাদের ওই ফিজিক্সের ওই ক্লাসটা করতে হবে, এমনকি হয়তো ওই সময় তারা গিয়ে ইংরেজির একটা ক্লাস করছে, যেখানে ওই পিসটা থেকে একেবারে প্রশ্ন উত্তর লিখে দেওয়া হচ্ছে, যেটা আদতে তার পরীক্ষায় লাগবে, মানে কাজে লাগবে। মানে আরেকটা জিনিসও মানে করে রাখতে হবে যে আমরা সিলেবাসটা বা পাঠ্য বই যে আমরা যখন তৈরি করছি, আমাদের এখানে, আমি পশ্চিমবঙ্গের কথা বলছি, সারা দেশের কথা বলতে পারবো না, যেমন এনসিইআরটির বই নিঃসন্দেহে অনেক ভালো, বা সিবিএসইর যে বইগুলো সেগুলো নিঃসন্দেহে অনেক ভালো আমি যেটুকু দেখেছি, কিন্তু অন্য রাজ্যের মানে মানে প্রাদেশিক ভাষার বইগুলোর কথা আমি বলতে পারবো না। আমাদের এখানে যে বই তৈরি হয়, যে বিশেষজ্ঞ একটা মণ্ডলী তো আছেন, তারা কিন্তু কখনোই মানে একটা বয়সের যে ধারণ ক্ষমতা, যাকে পেডাগজির ভাষায় রেডিনেস লেভেল বলা হয়, যে সে কতটুকু নিতে পারে, তার রেডিনেস লেভেলের সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠ্য বিষয়টা কীভাবে তৈরি করতে হবে এবং সেটাকে কীভাবে ভাগ করে দিতে হবে, মানে কতটুকু দিতে হবে, কোন স্তর অবধি দিতে হবে, এই যে চর্চাটা, এই চর্চাটা আমাদের এখানে একেবারেই নেই। মানে আমাদের গোটা ব্যাপারটাই হচ্ছে যে একজন ছাত্র কি ধারণ করতে পারে সেটা খুব গুরুত্বপূর্ণ নয়, তার কি ধারণ করা উচিত, হোয়াট হি অর শি অট টু লার্ন, এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। এবং এই অট টু লার্নটাকে ঠিক করে দিচ্ছে যে কোনো একজন ওপর থেকে চাপিয়ে দেওয়া একটা সিলেবাস কমিটি, যাদের সঙ্গে স্কুল লেভেলে ছাত্রছাত্রীর কোনো সম্পর্কই নেই, ওই বয়সের ছেলে মেয়েদের মানে কগনিটিভ লেভেল, তাদের ধারণ ক্ষমতা সম্পর্কে তাদের কোনো ধারণা নেই, তারা নিজেরা মনে করছেন যে এই জিনিসগুলো থাকা উচিত, অতএব তারা এই করে দিচ্ছেন। আপনি আমাকে বলুন, আপনি তো বিজ্ঞানের ছাত্র, আমাদের যেটা কাল ঘাম ছুটে যেত, সোডিয়ামের কতগুলো কম্পাউন্ড হয় সমস্তটা যে আমাদের মুখস্থ রাখতে হতো, তার পুরো ফর্মুলা, আমাদের প্রাণ বেরিয়ে যেত আমাদের। আপনি বলুন, আপনি হয়তো ভালো ছাত্র, আপনার বিজ্ঞানের ন্যাক ছিল, কিন্তু আমরা যারা বিজ্ঞানে আমরা ভালো ছিলাম না, আমাদের তো প্রাণ বেরিয়ে যেত এটা, এবং শেষ পর্যন্ত আমি ধরেই নিতাম যে ওটা যদি মানে দু একটা জানার মধ্যে পরে তো আসবে, নাহলে আমাদের সময় হায়ার সেকেন্ডারিতে তো মানে 11 ক্লাস হায়ার সেকেন্ডারিতে, আমি জানি না আপনাদের সময় কীভাবে পড়তে হতো, পুরো সোডিয়ামের যতগুলো কম্পাউন্ড হয়, নাইট্রোজেনের যতগুলো কম্পাউন্ড হয়, সমস্ত আমাদের পড়তে হতো,
ওই আপনার ভ্যালেন্সি একটু এদিক ওদিক করে তো অনেক কম্পাউন্ড তৈরি হয়, তো সেটা সমস্ত আমাদের মুখস্থ রাখতে হতো। এখন আমার মনে হচ্ছে এটা একটা উদ্ভট সিলেবাস, এটা এটা আমার কোনো প্রয়োজন নেই, এটা আমার কোনো প্রয়োজন নেই। ফলে আমি এই আপনার বিভিন্ন সেমিনারে বা আলোচনা সভায় আমি এটা অনেকবার বলেছি যে আমার মনে হয় যে সোডিয়াম একটা জিনিস, সেটা খুব প্রয়োজনীয় জিনিস। সোডিয়াম আমরা আমাদের প্রাত্যহিক জীবনে ব্যবহারও করি। আমাদের যদি এই, কিন্তু আমরা যে এত পড়লাম, কিন্তু আমাদেরকে কোনোদিন মাস্টারমশাইরা বলে দিতেন না যে আমরা যে নুনটা খাই সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, NaCl। আচ্ছা, আমরা যে কাপড় কাচার জন্য যে সোডা ব্যবহার করি সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট, Na2CO3। দেখুন আমার এখনও মনে আছে কিন্তু। এবং রান্নায় যে সোডাটা দেওয়া হয় সেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, NaHCO3। এগুলো সব আমরা পড়ে গেলাম, কিন্তু এগুলোর যে কিছু ব্যবহারিক মূল্য আছে, আমরা যেগুলো প্রতিদিন ব্যবহার করছি, কোনো মাস্টারও সেটা আমাদের বলেনি, কোনো মাস্টারও সেটা আমাদের বলেননি। তা আমার তো বরং এটাই মনে হয় যে আমাদের এই সোডিয়াম পড়াতে গেলে সোডিয়াম ধাতু হিসাবে তার যে কিছু ব্যাপার আছে সেটা বুঝিয়ে দেওয়া, এবং কতগুলো বেসিক কম্পাউন্ড যেগুলো কিছু মূল্য আছে সেগুলো বুঝিয়ে দেওয়া। এর বিষয়ে আমার কী দরকার আছে বলুন তো? আপনার এত নাইট্রোজেনকে নিয়ে এত কম্পাউন্ড হচ্ছে, সব মুখস্থ করার কী দরকার আছে? এখন এই যে এটা আমি একটা উদাহরণ হিসেবে দিলাম, হয়তো উদাহরণটা খুব ভালো হলো না। আমি বলছি যে কিন্তু ভূগোলের উদাহরণটা খুব গুরুত্বপূর্ণ। ভূগোল বা ইতিহাসের এত মনে রাখার যে চাপ, এটা ছাত্রছাত্রীর পক্ষে দুর্বহ হয়ে ওঠে। ফলে সে প্রাইভেট টিউটরের কাছে ছুটতে বাধ্য হয়। প্রাইভেট টিউটর তাকে কিছু শেখাতে পারেন এটা আমি বিশ্বাস করি না। প্রাইভেট টিউটর শেখানোর কোনো মহৎ উদ্দেশ্য নিয়ে, কোনো একটা বিরাট শিক্ষা মানে একটা কোনো মিশন নিয়ে কাজ করছেন তাও মনে করি না আমি। কিন্তু তিনি যেটা করেন, যে কাজটা আসলে একটি ছেলেমেয়ে একটু চেষ্টা করলে নিজেই করতে পারত, যে ওই বই থেকে মোটামুটি বুঝিয়ে নিয়ে ব্যাপারটার এসেন্সটা মোটামুটি একটা পরীক্ষায় উত্তর দেওয়ার মতো করে নিজের মতো করে লিখে নেওয়া। আমি যেভাবে পড়তাম, আমি সত্যি কথা বিজ্ঞান তো কিছু বুঝতে পারতাম না, কিন্তু আমি যেটা করতাম যে 2-3টে বই মোটামুটি দেখে টেকে যে এই বিষয়টা নিয়ে আমাকে এই একটা তৈরি করতে হবে, আমি আমার মতো করে একটা মডেল উত্তর আমার খাতায় লিখে রাখতাম। আমি শেষ পর্যন্ত কিন্তু পরীক্ষার আগে আমার খাতাটাই পড়তাম, টেক্সট বইটা পড়তাম না। কারণ আমি তার আগে 3টে টেক্সট বই হয়তো একটা লাইব্রেরি থেকে আনলাম, একটা অন্য কোনো বন্ধুর বই থেকে আনলাম, একটা কোনো ফিজিক্সের জন্য ধরুন আপনার জানে ডিপি রায়চৌধুরী, বোস চ্যাটার্জি, আমাদের সময় যেগুলো খুব চলতো আর কি, বিখ্যাত বই। বোস চ্যাটার্জির বই খুব বিখ্যাত, আর তখন ডিপি রায়চৌধুরীও খুব বিখ্যাত ছিলেন। এদিকে বাংলায় চিত্তরঞ্জন দাশগুপ্ত প্রেসিডেন্সি প্রফেসর ছিলেন, ওই বইটাও বেশ ভালো ছিল। ধরুন এই 3টে বই পাশাপাশি রেখে ওটা আমার কাছে একটা, দেখুন এটা কিরকম খুব ব্যাপারটা ভালো না, এটা এক ধরনের ছোটোখাটো একটা রিসার্চ ওয়ার্কের মতো। একটা ক্লাস 9-এর একটা ছেলে, সে 3টে বই পাশাপাশি রেখে 3টে বই থেকে মিলিয়ে তার বোধ বুদ্ধি অনুসারে সে একটা তার মতো করে একটা মডেল উত্তর তৈরি করছে খাতায়, এবং সেটাই সে পরীক্ষার আগে দেখে যাবে। পরীক্ষার আগে সেটাই সে দেখবে, বই আর দেখবে না। আমিও এইভাবে পড়াশুনো করেছি, এবং করে আমি কিন্তু কিচ্ছু না বুঝেও কেমিস্ট্রি ফিজিক্সে কিছু খারাপ পাইনি। অঙ্কতেও মোটামুটি পেয়েছিলাম, কিন্তু অঙ্কতে আমি কিচ্ছু জানতাম না, সেটা আমার ত্রুটি, আমার ব্যক্তিগত ব্যাপার, ছেড়ে দিন। তা আমি বলছি যে এই যে মানে সেলফ থিঙ্কিং, সেলফ অ্যাক্টিভিটি, এই ব্যাপারটাকে আমাদের এডুকেশন থেকে একেবারে নষ্ট করে দেওয়া হয়েছে। আগে যে খুব ছিল তো আমি বলছি না, কিন্তু আমাদের মতো কেউ কেউ অন্তত নিজেরা এটা করতো, কারণ আমাদের কোনো উপায় ছিল না। আমাদের গৃহশিক্ষক ছিলও না, এবং আমরা গৃহশিক্ষক যে খুব আমি যে খুব চেয়েছি তাও নয়, এমন নয় যে চেয়ে পাইনি। অনেকের ক্ষেত্রে হয়তো তাই হয়েছে, তারা চেয়ে পায়নি আর্থিক কারণে বা অন্য কারণে। আমি চাইও নি, আমার কোনো প্রয়োজন ছিল না। আমার হয়তো অঙ্কে একজন কেউ থাকলে ভালো হতো, যেহেতু আমি অঙ্কটা একেবারে পারতাম না, কিন্তু আমার যা পারিবারিক অবস্থা ছিল তাতে গৃহশিক্ষক রাখার মতো ছিল না, আমার খুব ইচ্ছেও ছিল না। এখন যেটা হয়ে গেছে সেটা হচ্ছে যে লোকে ধরেই নিয়েছে যে গৃহশিক্ষক না থাকলে পরীক্ষায় পাশ করা যাবে না, এবং এই ধারণাটার জন্যে অভিভাবকরা দায়ী, তার থেকে বেশি করে দায়ী বিদ্যালয়ের শিক্ষকরাই আমি বলবো। শিক্ষিকারা কতটা আমার সন্দেহ আছে, কারণ শিক্ষিকারা কিন্তু নিজেরা প্রাইভেট টিউশন করেন না, শিক্ষিকারা কিন্তু নিজেরা প্রাইভেট টিউশন করেন না, সাধারণভাবে করেন না। মানে কারণ তাদের বাড়ি ফিরে এসেই পরিবারের কাজকর্ম আছে, অন্য নানা কাজকর্ম আছে, বা ওইভাবে একটা মানে কি বলবো, একজন দিদিমণির কোচিং ক্লাস আপনি খুব বেশি দেখাতে পারবেন না। কেউ কেউ হয়তো বাড়িতে 2-1জনকে পড়ান, কিন্তু আমি জানি না তা বলে আপনি কি বলবেন যে মেয়েরা কোচিং ক্লাসে যায় না? তা তো নয়, বরং কোচিং ক্লাস একটা
মানে স্কুল লেভেলে কো এডুকেশন সেন্টার হিসেবে কোচিং ক্লাসের একটা মূল্য আছে। কোচিং ক্লাসের একটা বৃদ্ধির একটা কারণ কিন্তু এটা, যখন আমি স্কুলে কো এডুকেশনের সুযোগ পাচ্ছি না, তখন কোচিং ক্লাসে কিন্তু আমি সমবয়সী মেয়ের সঙ্গে মিশতে পারছি। এটা কিন্তু কোচিং ক্লাসে খুব ইন্টারেস্টিং, জানেন তো। মানে কোচিং ক্লাসের সূত্রে মানে কৈশোর প্রণয়, এটা খুব ভালো। আমি এটার মধ্যে কোনো খারাপ দেখি না, বরং এটা ভালো। এবং মাস্টারমশাইরাও কিন্তু সেটা জানেন এবং জেনে সেটাকে মানে যথেষ্ট এনকারেজ করেন। সেটা আমাদের আমল থেকে ছিল। এখন আপনি যদি বলেন যে দিদিমণিরাও এটা সচেতনভাবে তাদের মধ্যে যে ঢুকিয়ে দিচ্ছেন যে তোমরা কোচিংয়ে যাও বা আমার কোচিংয়ে এসো, মাস্টারমশাইরা তো এটা পরিষ্কার করেন। এটা আমি ছাত্র হিসাবে দেখেছি, শিক্ষক হিসাবে আমি 3টে স্কুলে পড়িয়েছি, আমি দেখেছি মাস্টারমশাইরা প্রকারান্তরে বুঝিয়ে দেন তোমার এটা কোচিংয়ে আসতে হবে এবং আমার কোচিংয়ে এলে বা ভালো হয়। এটা কোনো স্কুলে খুব নগ্ন আকারে আছে, কোনো স্কুলে প্রচ্ছন্ন আকারে আছে, আর এমন কোনো স্কুল থাকতে পারে যেখানে নেই, কিন্তু এটা সমাজে আছে সব মিলে। মাস্টারমশাইরা বলে দিচ্ছেন যে আমি ক্লাসে বিশেষ কিছু পড়াবো না, ক্লাসটা কোনো রকমে করে নাও। তুমি যদি বুঝতে চাও, যদি পরীক্ষায় পাস করতে চাও বা ভালো রেজাল্ট করতে চাও, তোমাকে আমার কোচিং ক্লাসে আসতে হবে। আমার যা দেবার আছে আমি কোচিং ক্লাসে দেবো, এবং কোচিং ক্লাসে তিনি যেটা দেবেন সেটা হচ্ছে পরীক্ষার উপযোগী কিছু ম্যাটার, কিছু মেটেরিয়াল তিনি দেবেন। এইটা কিন্তু একটা মূল ব্যাপার। আমি বলছি যে তো উল্টো দিক থেকে যদি এরকমটা যদি হয়, মানে এরকমটা হয়তো আপনি বলতে পারবেন, সেটা হচ্ছে যে সিলেবাস যেমন একটা ব্যাপার, সিলেবাস এবং দৃষ্টিভঙ্গিটা, সিলেবাসটা তৈরির দৃষ্টিভঙ্গিটা উল্টো দিকে স্কুলের চৌহদ্দির ভিতরে যেভাবে ক্লাস, যতগুলো ক্লাস, যতটা সিলেবাস, এগুলোও কি খুব ম্যাচিং? মানে যদি আমি আইডিয়ালি হাইপোথেটিক্যালি ধরেও নিই যে সমস্ত মাস্টারমশাই মন দিয়ে পড়াবেন, সমস্ত মাস্টারমশাই ডেডিকেটেড হতে পড়াবেন, তাহলে তো ওই সিলেবাসটুকু তার ক্লাস, যে কদিন তিনি ক্লাস পাবেন তার পক্ষে শেষ করা সম্ভব। একদমই আপনি ঠিকই বলেছেন যে আমরা যাকে ইনস্ট্রাকশনাল পিরিয়ড বলি, যেটা এক বছরে 200টা ইনস্ট্রাকশনাল ক্লাস আমাদের নিতে হয়, 365 দিনের মধ্যে 200টা আমাদের নেওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি নেওয়া যায় না। আমরা শেষ অবধি দেখাতে পারি না 200টা, নানা কারণে ক্লাস বন্ধ থাকে। 200টা ইনস্ট্রাকশনাল ক্লাসও যদি নেওয়া হতো এবং সিলেবাসের যা মানে আছে, কন্টেন্ট আছে, তার যে টোটাল এটা আছে মানে কোয়ান্টাম যেটা, সেটা যদি নেওয়া হয় তাহলে দেখা যায় যে ওই 200টা ক্লাসে ওটা প্রতিটা চ্যাপ্টারের প্রতি সুবিচার করা যায় না, ফলে সত্যি সত্যি সম্ভব নয়। কিন্তু আমি আরেকটা কথা আপনাকে তখন বলতে ভুলে গেছি সিলেবাস প্রসঙ্গে, যে ব্যাপারটার জন্য আমি সম্পূর্ণতই শিক্ষক সমাজকেই দায়ী করবো আর কি, আমি নিজে শিক্ষক সমাজের একজন হয়েও, সেটা হচ্ছে কিছু কিছু মাস্টারমশাইয়ের অভ্যাস হচ্ছে তারা প্রশ্ন করার সময় প্রশ্নপত্রে কিছু মানে চমকপ্রদ কিছু ব্যাপার আনার জন্যে তারা এমন কিছু জিনিস দিয়ে দেন যেটা সচরাচর বাজারের চালু পাঠ্য বই থেকে পাওয়া যায় না। যেমন আমি আপনাকে বলছি, এটা খুব বেশি হয় অঙ্কের ক্ষেত্রে, খুব বেশি হয় এটা কেমিস্ট্রি বা ফিজিক্সের ক্ষেত্রে। মানে ধরুন একটা কোনো প্রবলেম যেটা হয়তো ঠিক ওইভাবে সরাসরি বইয়ের মধ্যে নেই, বা ধরুন আপনার অঙ্কে গণিতে মানে জ্যামিতির যে অনুসিদ্ধান্ত রাইডার তো বইতে কিছু দেওয়া থাকে, তো তার সঙ্গে হয়তো আরও কিছু থাকে, তিনি হয়তো একটা অদ্ভুত রাইডার দিয়ে দিলেন একবার। ধরা যাক হাফ ইয়ারলি পরীক্ষায় এমন একটা রাইডার দিয়ে দিলেন যে কোনো ছেলে মেয়ে পারলো না, কিন্তু রাইডারটা হয়তো তারা মোটামুটি জানে, কিন্তু ঠিক ওইভাবে জানে না। পরীক্ষার সময় তো একটা অত মাথা খাটানো সম্ভব হয় না, এবং আমাদের শিক্ষা পদ্ধতিতে ওইভাবে মাথাটাকে প্রয়োগ করার কোনো চর্চাই নেই আমাদের, সমস্তটাই মানে মুখস্থ করে নিয়ে রিপ্রোডিউস করা। কারণ ঠান্ডা মাথায় ভাবলে হয়তো সে নিজেই রাইডারটা করতে পারতো, কোনো সিদ্ধান্তটা করতে পারতো। এই যে সে হাফ ইয়ারলিতে পারলো না, তার যে ক্ষতি হয়ে গেল, এইবার সে কিন্তু মাস্টারমশাইয়ের কাছ থেকে, এখানে আমি মাস্টারমশাই কথাই বললাম, এটা দিদিমণিরা কতটা করেন আমার সন্দেহ আছে, মাস্টারমশাইয়ের কাছ থেকে আকারেই একটা ইঙ্গিত পেল যে ওগুলো তোমাকে বাবা কোচিং টোচিংয়ে না গেলে পারবে না। অতএব সে দেখলো আমার কোচিংয়ে যাওয়া ছাড়া উপায় নেই। এই ব্যাপারটা কিন্তু আমি আপনাকে খুব জেনে দায়িত্ব নিয়ে বলছি যে বইয়ে যা নেই, এক নম্বর আপনি যা বলছেন আমি আপনার সঙ্গে একমত, বইগুলোই ওভারলোডেড, এবং এখানে দেখুন মানে খুঁড়তে গেলে কত দূর যাওয়া যায়। মাধ্যমিক শিক্ষা পর্ষদ যে সীমা বেঁধে দিয়েছেন যে এই থাকবে, বই যখন ছাপা হয় পাবলিশাররা তার থেকে অনেক বেশি দেয়। এই অতি সম্প্রতি সেটাকে নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা হয়েছে, অতি সম্প্রতি একেবারে কত পৃষ্ঠার মধ্যে বই হবে, কত দাম রাখবে, এখন কিন্তু মাধ্যমিক
শিক্ষা পর্ষদ একটা পুরো বেঁধে দিয়েছে, যে কারণে আপনি দেখবেন পাবলিশারদের মন খারাপ যে এই দামে বই দেওয়া যায়। যেমন তুমি যে এই বইটার দাম 27 টাকা বেশি করতে পারবে না, এই বইটা তুমি 80 পৃষ্ঠা বেশি করতে পারবে না। এখন কিন্তু পরিষ্কার একটা ফরম্যাট দেওয়া হয়, সেগুলো আমার খুব হাস্যকর, মানে একটা বই সেটাও হাস্যকর কিন্তু। একটা বইয়ের দাম দেওয়া হচ্ছে 31 টাকা 50 পয়সা। হ্যাঁ, এবং সেটা অনেক সময় পর্তায় আসে না। এবং দ্বিতীয় কথা, এখনকার ছেলেমেয়েরা একটু ছবি রংচঙের ছবি না পেলে, এখন তো এই ডিটিপির ফলে মানে আমাদের তো প্রিন্টিংয়ের অনেক উন্নতি হয়েছে, তো একটা বইটাকে মোটামুটি একটা প্রেজেন্টেবল করতে গেলে মানে যার জন্য অনেক ভালো পাবলিশার কিন্তু পাঠ্য বই প্রকাশ করা ছেড়ে দিয়েছে। আমার জানা আছে, যারা কলকাতা মানে কলেজ স্ট্রিটে বলে দিই পাবলিশার, যারা একসময় করতো, তারা বলতো প্রথম কথা আমরা এই এত ম্যান্ডেট মেনে কাজ করতে পারবো না, দ্বিতীয় কথা এই দামের মধ্যে একটা মোটামুটি একটা ভদ্র চেহারার পাঠ্য বই দেওয়া যায় না, অত আমরা পাঠ্য বইয়ের ব্যবসাই করবো। এরকম আছে কিছু, কিন্তু তা সত্ত্বেও ব্যবসা চলছে এবং নিত্য নতুন গজিয়ে উঠছে। না, আমি বলছি যে 1 নম্বর আপনি যেটা বললেন ঠিকই, যে পাঠ্য বইয়ে যে বিষয় সেটাকে তারা বাড়িয়ে দেন এবং যা পর্ষদও যা সীমা বেঁধে দেন সেটা ওই কোনোভাবেই ম্যাচ করে না। মানে শিক্ষক শিক্ষিকারা যে সময় পান ক্লাসে যত ঘন্টা তাদের পড়ানোর জন্য দেওয়া হয়, তাতে প্রতিটা অধ্যায়ের প্রতি সুবিচার করা যায় না। যদি আমরা ধরে নিই যে মানে একেবারে আদর্শ অবস্থা বিরাজ করছে এবং সকলেই মন দিয়ে পড়াচ্ছেন, তা ধরে নিলেও ওটা হয় না। তার উপর যদি তাতে অতিরিক্ত বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, এবং এখানে কিন্তু সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। অতি সম্প্রতি নিয়ন্ত্রণের চেষ্টা হচ্ছে, কিন্তু এই নিয়ন্ত্রণও খুব একটা কার্যকরী হচ্ছে না বলেই আমি জানি। আমাদের সময় বা আমি যখন শিক্ষকতা করেছি সেই সময় আমি দেখেছি এটা মানে কে কত বইটাকে মোটা করবে এবং দাম বাড়াবে তার একটা প্রতিদ্বন্দ্বিতা চলতো। যে ক্যানভাসাররা আমাদের কাছে আসতো, তারা এরমভাবে বলতো আমাদের, স্যার আপনি কিন্তু এই বইটা একটু বিশেষ করে দেখবেন, এই বইটাতে আমরা এই জিনিসগুলোও ঢুকিয়ে দিয়েছি, আমরা জয়েন্ট এন্ট্রেন্সের ব্যাপারটাও ঢুকিয়ে দিয়েছি। তা জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষা কত শতাংশ দেবে? আপনি আপনার বইতে ক্লাস 9-10 বইতে আপনি জয়েন্ট এন্ট্রেন্সের পরীক্ষারও কিছু বিষয়বস্তু ঢুকিয়ে দিয়েছেন, মানে অ্যাপেন্ডিক্স করে পরিশিষ্ট করে দিয়ে আপনার বইটার আয়তন বৃদ্ধি করেছেন, মূল্য বৃদ্ধি করেছেন, এবং করে সেটা বলছেন এটা অত্যন্ত প্রয়োজনীয় বই। আমার কথা হচ্ছে কত শতাংশ জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষায় বসবে? যারা বসবে না তারা কেন দাম দিয়ে ওই মোটা বইটা কিনবে? এইটার ব্যাপারে কিন্তু কারোর কোনো কন্ট্রোল নেই। দ্বিতীয় কথা, এরকম অদ্ভুত ওরা বলতো, স্যার আমরা কিন্তু এটা দিয়ে দিয়েছি। আমরা দিয়ে দিচ্ছি মানে এটা কি? এটা আপনাদের কে দিতে বলেছে? তার মানে কিন্তু এখানে দেখা যাচ্ছে পাবলিশারদের একটা লবি কাজ করছে, এবং তাদের সঙ্গে কিন্তু সরকারের শিক্ষা দপ্তরের যারা কর্তা ব্যক্তি তাদের একটা সংযোগ বা একটা নেক্সাস আছে। কিন্তু মানে কেউ কাউকে কিছু বলে না, পাবলিশাররা তাদের মতো ব্যবসা করে যায়, শিক্ষা দপ্তর তাদের মতো করে একটা মানে নির্দেশ দিয়ে যায়, এবং মাঝখান থেকে মানে যারা সত্যি ভিক্টিমাইজড হয় তারা হচ্ছে ছাত্রছাত্রীরা। এবং এই গোটা প্রক্রিয়াটা, এই ভিক্টিমাইজেশনের গোটা প্রক্রিয়াটা সঞ্চালনের কাজটা করেন শিক্ষক শিক্ষিকারা, বিশেষ করে শিক্ষকরা, মানে মোটামুটি শিক্ষক সমাজ বলতে পারেন, কারণ তারাও আসলে এনকারেজ করেন যে একটা বিশেষ কোনো মানে চটকদার প্রশ্ন দেওয়া। মানে এটা এমনকি আমি বলছি আমার যে বিষয় ভাষা, ইংরেজি ভাষা, ধরুন ইংরেজি ভাষাতে আগে যেসব পড়াতে হতো এখন এগুলো উঠে গেছে। ধরুন এই যে করতে হতো না, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, বা আপনার ওই নানা রকমের সব ট্রান্সফরমেশন করতে হতো না। ধরুন একটা অদ্ভুত একটা জিনিস দিলেন যেটা অ্যাকচুয়ালি হয়ই না। যেমন ধরুন আমি আপনাকে বলছি, এক সময় যে অস্কার ওয়াইল্ডের পড়াতে হতো, সেলফিশ জায়ান্ট এটাতে পড়াতে হতো, আপনিও বোধহয় পড়েছেন। আচ্ছা, ওই যে ওখানে যে থাকতো ট্রেসপাসার্স শ্যাল বি প্রসিকিউটেড, ওইটাকে ভয়েস চেঞ্জ দেওয়া হতো। প্রথম কথা, এটা যে মাস্টারমশাই দিচ্ছেন কিছু মনে করবেন না, আমার সেই মাস্টারমশাইয়ের বিদ্যে বুদ্ধির ওপরই আমার খুব সন্দেহ আছে, কারণ এটা কোনোদিন অ্যাক্টিভ ভয়েসে হয় না। মানে মুখের ভাষার তো একটা ইডিয়াম আছে। আপনি যেমন কিছু কথা কখনোই কর্তৃবাচ্যে বলেন না, ভাববাচ্যেই বলেন, তোমাকে ওটা করতে হবে না। আপনি কারোর উপর যদি রেগে গেছেন, ধরুন আপনি ছেলেকে বলে গেছে এটা তুমি পড়ে রেখো, বাড়ি এসে শুনেছেন ও পড়েনি, তারপরেও আপনাকে দেখিয়ে যখন পড়তে গেছে আপনি হয়তো গম্ভীর হয়ে বলেন থাক এখন পড়তে হবে না। কেন আপনি বললেন না তুমি এখন পড়ো না? ওটা আমাদের ভাষার ইডিয়ামের মধ্যে নেই। আর ভাষার ইডিয়ামটা তৈরি হচ্ছে ওভাবে। এখন এটা আপনি কৃত্রিমভাবে এটাকে পাল্টে কী শিখছেন বলুন তো আপনি? হোয়াট ডু গেন বাই ইট? আমার প্রশ্ন। ট্রেসপাসার্স শ্যাল বি প্রসিকিউটেড, এটা এইভাবেই লেখা হয়েছে, কারণ এটা একটা পরিষ্কার একটা নির্দেশ, যে নির্দেশের একটা প্রায় একটা লিগাল আছে বলা যেতে পারে। যেমন ওই যে অফিসিয়াল চিঠিতে বলা হয় না, ইউ আর আস্কড টু রিপোর্ট ফর ডিউটি, ওই যে আই উড রিকোয়েস্ট ইউ
টু রিপোর্ট ফর ডিউটি, এটা অনেক বিনীত আবেদন। আই উড রিকোয়েস্ট ইউ টু রিপোর্ট ফর ডিউটি অন অত তারিখে অ্যাট সাচ অ্যান্ড সাচ টাইম, এই যে এরমভাবে যদি আপনি লেখেন, এটা তো অনেক বেশি বিনীত আবেদন তো। কিন্তু আমাদের ঔপনিবেশিক আমল থেকে আমরা শিখে এসেছি যে বিনীত আবেদন করা যাবে না, যা কিছু করতে হবে সে খুব একটা কঠোর নির্দেশের ভাষায় করতে হবে। ইউ আর হিয়ার বাই আস টু রিপোর্ট ফর ডিউটি অন, ধরা যাকে যা আপনার ইলেকশনের ডিউটি হলো, মানে ভঙ্গিটা খানিটা এরকম না, আমার ধারণা খুব একটা পাল্টায়নি এগুলো, মানে এগুলো সব ব্রিটিশ আমল থেকে ফরম্যাট চলে আসছে। তা এই যে আমি বলছি যে যে ভয়েস চেঞ্জটা করা যায় না, করে কোনো লাভ হয় না, এর দ্বারা কিছু শেখা হয় না, এটা এক একটা বই এক এক রকমভাবে করেছে। এবং টেস্ট পেপারে এসে গেছে ভয়েস চেঞ্জ করো, টেস্ট পাসার শ্যাল বি প্রসিকিউটেড, কোথায় পাওয়া যায়, এ বলছে ওর বইতে আছে, ও বলছে তার বইতে আছে। তাহলে ছাত্রছাত্রীরা পাগলের মতো বই খুঁজছে, কেউ যার ক্ষমতা আছে বই কিনছে, নইলে লাইব্রেরি থেকে জোগাড় করছে, নইলে অমুক মাস্টারমশাই এটা বলে দিতে পারে এ কি ভয়েস চেঞ্জ হবে। আমাকে এরকম ছেলেরা মাঝে মাঝে নিয়ে আসতো, জানেন তো, আমি তো কোনোদিন প্রাইভেট পড়াতাম না, কিন্তু এরকম নিয়ে আসতো, স্যার এটা কী হবে, তা আমি একটা যা করে দিতাম, কিন্তু আমি দিয়ে বলতাম যে আমি যে করে দিলাম এটা একেবারে ফালতু, এটা কোনোদিন ভয়েস চেঞ্জ হবে না। কারণ মুখের ভাষার কতগুলো মানে কাঠামো তৈরি হয়েই আছে, আমরা বিশেষ সময়ে বিশেষ ভাব প্রকাশ করার জন্যে বিশেষ ধরনের বাগবিধি ব্যবহার করি। দিস ইজ হাউ ল্যাঙ্গুয়েজ হ্যাজ ডেভেলপ অ্যান্ড টেকেন শেপ, সেটাকে ওভাবে আমরা চেঞ্জ করতে পারি না। তা এখন আমি কী বলবো বলুন, এখন তারা বিদ্যা বুদ্ধিতে আমার থেকে অনেক বড়, মানে প্রবীণ মাস্টারমশাইরা, তারা মনে করছেন না এই ভয়েস চেঞ্জটা দিতে হবে, এরকম অদ্ভুত আমি আপনাকে বলছি যে যখন ওই ছিল আপনার ওই কী বলে, আপনিও করেছেন এগুলো, দুটো সিম্পল সেন্টেন্স দিয়ে তাকে কমপ্লেক্স করো, বা দুটো একটা কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে কনভার্ট করো, এইটাই যে প্র্যাকটিসটা যে করানো হতো এখনও বোধহয় আছে, আমি জানি না, আমি তো অনেকদিন সম্পর্কটা নেই আমার। আমি আপনাকে বলছি আমার যেহেতু ল্যাঙ্গুয়েজ লার্নিং নিয়ে আমার কিছুটা পড়াশুনো আছে, দিস হ্যাজ নাথিং টু ডু উইথ ল্যাঙ্গুয়েজ লার্নিং, ভাষা শিক্ষার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এটা বলতে পারেন এক ধরনের একটা লিঙ্গুইস্টিক এক্সারসাইজ, যে এক্সারসাইজটা অ্যাজ সাচ আপনাকে কিছু দেবে না, আপনি মানে কী বলবো, মানে শব্দ ছক করার মতো, মানে একটা খেলা খেলছেন আর কি, মানে একটা সেন্টেন্সকে কত রকমভাবে লেখা যায় ভেঙে চুরে, কিন্তু এটা তো খুব নয়, মানে এটা তো আপনাকে ভাষা শিক্ষার ক্ষেত্রে আপনাকে কোনোভাবে সাহায্য করছে না। কারণ দুটো সিম্পল সেন্টেন্স, যেটা ওই সিম্পল সেন্টেন্সে বলাটাই আমাদের মানে অনেক বেশি ইডিওমেটিক, আমি কিন্তু বারবার ইডিওমেটিক শব্দটা ব্যবহার করছি, কারণ ভাষাটা কিন্তু দাঁড়িয়ে আছে তার ইডিওমেটিক ইউজের ওপর। ভাষা এইভাবেই তৈরি হয়েছে, এটা আমরা কেউই তৈরি করিনি, এটা আমরা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে পেয়ে এসেছি। ল্যাঙ্গুয়েজ ইজ এ শেয়ার্ড সিম্বল, এটাই ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বলা হয়, যে ল্যাঙ্গুয়েজটা আসলে একটা সিস্টেম অফ সিম্বলস, যেটা আপনি কেউ তৈরি করিনি, কিন্তু আমরা সবাই তার ঐতিহ্যটা বহন করছি। ফলে এটাকে আপনি ইচ্ছে মতো ভাঙতে পারেন না। মানে আপনি যদি কবি হন, কাব্য লেখার সময় আপনার একটা কিছু ক্ষমতা আছে, আপনি ভাষাকে না ভাঙচুর করলে কবিতা লেখা যায় না, এটা আমরা সবাই জানি, সেটা একটা ভিন্ন কথা। কিন্তু সাধারণভাবে আমরা ভাষার আমাদের যে মোটামুটি রীতিনীতিগুলো স্থির হয়ে আছে, সেটাকে আমরা সবাই মেনে চলি। এখন আমাদের এখানে এই যে আপনার এই মানে ট্রান্সফরমেশন বা কনভার্সনের নামে, মানে আমি ইংরেজির কথা বলছি আর কি, বাংলাতেও দেখেছি জানেন তো, আমাদের সময়ও কিছু কিছু জিনিস করানো হতো, কোনো মানে হয় না। যেমন ধরুন ওই যে আপনার মনে আছে এগুলো করতে হতো, কি বলে, হরিণের চামড়া, এক কথায় কি বলা হয়, অজিন বোধহয় নাকি, তাই না অজিন এরম না। আচ্ছা আমি বলছি যে এইগুলো শিখে কী লাভ হতো, আমি আপনাকে বলি কী লাভ হতো, আপনাকে বলি, মানে আপনি যদি বলেন যে এর ফলে কি, আমি বলছি যে আপনার ভাষার যে সঞ্চয়, সেই সঞ্চয়টাকে খুব সমৃদ্ধ হতো, তা কিন্তু খুব একটা হতো বলে আমার মনে হয় না। মানে কি বলে, বাঘের চামড়া কৃত্তি বোধহয় এরকম একটা কি না, যা থেকে কৃত্তিবাস এসেছে, মানে এরকম আরও সব অদ্ভুত ছিল আর কি। মানে আমি বলছি যে এরকম অনেক জিনিস করানো হতো, মানে এইটা না আমি বলছি যে খুব যে একটা লাভ হয়, মানে কয়েকটা ক্ষেত্রে লাভ হতে পারে। যেমন চৈত্র মাসের ফসল চৈতালি, এইটা বোধহয় শিখে রাখতে পারলে ভালো লাগে, কারণ চৈতালি কথাটা আমরা নানা কারণে আমরা শুনি, চৈতালি গানের মধ্যে পাই, নাটকের মধ্যে পাই। চৈতালি ঘূর্ণি বলে বাংলা একটা উপন্যাস আছে, তার সঙ্গে বন্দ্যোপাধ্যায়, ফলে চৈতালি শব্দের সঙ্গে আমরা পরিচিত।
এবং চৈতালি কথাটার মানে যে চৈত্র মাসের ফসল, এটা জেনে রাখলে কিছু খারাপ নয়। কিন্তু না, ওখানে অনেক উদ্ভট জিনিস দেওয়া হয়। এবং আমি আবার বলছি, আমি আমার সহকর্মীদের মধ্যে দেখেছি যে একটা মানে মানে প্রতিদ্বন্দ্বিতা লেগে যায় যে কে কত উদ্ভট জিনিস পরীক্ষা দিতে পারবে। এবং এটা কোথায় পাওয়া যাবে, এটা অমুকের বইতে আছে, অমুক দাশগুপ্তের বইতে আছে, খোঁজ অমুক দাশগুপ্তের বই থেকে খুঁজে নিয়ে আয়। আমার কথা হচ্ছে, এর লাভটা কী? মানে আমার শিক্ষক হিসাবে আমার কাজ কি? মানে হ্যাভ আই বিন এনগেজড টু পাজল মাই স্টুডেন্টস? আমার ছাত্রছাত্রীদেরকে ধাঁধিয়ে দেওয়া, তাদেরকে ক্রমশ পাজল করে দেওয়া, ব্যাফল করে দেওয়া, এটাই কি আমার দায়িত্ব? নাকি তাকে শিখতে সাহায্য করাটা আমার দায়িত্ব? আমি তো দেখেছি আমাদের এই যে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষকদের ভূমিকাটা হচ্ছে ছাত্রছাত্রীদের কত বেশি বিপদে ফেলা যায়, তাদের কত বেশি মানে একটা সংকটের মধ্যে ফেলে দেওয়া যায়, যাতে তারা সংকটের মধ্যে পড়ে প্রায় মানে কি বলবো, মানে একটা দম বন্ধ করা অবস্থার মধ্যে এসে যায়। তখন শিক্ষক শিক্ষিকারা কোচিং সেন্টারে গিয়ে তাদেরকে কিছুটা আপনার কি বলবো প্রতিষেধক কিছু দেবেন আর কি। এই গোটা জিনিসটা আমার কাছে অত্যন্ত নিষ্ঠুর এবং একটা অমানবিক ব্যাপার মনে হয়। মানে আমি আবার আপনাকে মানে এই প্রসঙ্গটা শেষ করে দিই, অনেকক্ষণ হয়ে গেল, যে সিলেবাস কীভাবে তৈরি করা হচ্ছে, সিলেবাসের বিষয়বস্তুর আয়তনটা আমি বলছি, কিন্তু সিলেবাসের যে পিছনে যে আইডিওলজি আছে সে প্রসঙ্গ তো আমি আনলামই না, সেটা সম্পূর্ণ একটা অন্য ভিন্ন প্রসঙ্গ। যে সিলেবাসের তো একটা আইডিওলজি আছে, সে আইডিওলজির কথা আমরা আপাতত তুলছি না, আমরা ধরে নিচ্ছি আমাদের এখানে সবাই চর্চা হয় না। আমি বলছি যে শুধুমাত্র যে কন্টেন্ট, তার যে আয়তন, মানে একটা বিষয় আমি কতটুকু বলবো। যেমন আপনাকে বললাম যে আমি যদি আমাকে একটা কোনো একটা পড়াতে হয়, কোনো একটা মৌলিক পদার্থ কেমিস্ট্রিতে পড়াতে হয়, তার সম্পর্কে আমি কতটুকু বলবো, কতটুকু করা প্রয়োজন, জানা প্রয়োজন, এইটা সম্পর্কে আমাদের যে ধারণা, সেই ধারণাটা আমার কাছে মানে একেবারেই মানে শুধু সেকেলে বা সাবেকি বললে ভুল করা হয়। আমার মনে হয় এই ধারণাটা একেবারেই ঠিক নয়। এটা কোনোভাবে একটা এসেছে, মানে কোনো একটা পরম্পরা থেকে এটা এসেছে, এর কোনো পরিবর্তন হয়নি। এবং এই ব্যাপারটাকে আরও খারাপ করে দিচ্ছেন টিচাররা। তাদের খানিকটা বাহাদুরি দেখানোর জন্যে তাদের স্কুলের এই যে টেস্ট পেপারে অমুক স্কুলের কোশ্চেন পেপার রেগুলার ছাপা হয়, এই ব্যাপারটা নিয়ে এটা পর্যন্ত চলে, জানেন তো? স্কুলে মাস্টারমশাইদের মধ্যে আমাদের স্কুলে কোশ্চেন পেপার টেস্ট পেপার থাকবে না, কখনো হয় না। মানে টেস্ট পেপারে কোশ্চেন পেপার ওঠা মানে কিন্তু স্কুলটা যাতে ওঠা। আপনি ভাবুন কি নিকৃষ্ট ব্যাপার একটা গোটা জিনিসটা। আমার টেস্ট পেপারে আমার স্কুলে কোশ্চেন পেপার উঠলো না চলে যাক, আমার যে ছাত্রছাত্রীগুলোকে নিয়ে আমি রোজ দুবেলা মানে দেখছি, তাদের যাতে কোনো অসুবিধে না হয়, যাতে তারা শিখতে পারে, শেখার মতো একটা কন্ডিউসিভ একটা অ্যাটমসফিয়ার তৈরি করে দেওয়াটাই তো আমার কাজ। তো কিন্তু অধিকাংশ শিক্ষক শিক্ষিকার মাথায় সেটা নেই। তিনি দেখাতে চান যে তার কোয়েশ্চেন পেপারটার মধ্যে এমন কিছু চমৎকারিত্ব আছে যে কারণে সেটা একটা বিশেষ মানে কি বলবো, একটা টেস্ট পেপারেও একটা অন্যদের মনোযোগ আকর্ষণ করছে। এবং তার প্রশ্নপত্র নিয়ে ছাত্রছাত্রীরা হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের শিক্ষক মশাইয়ের মহা আনন্দ। আমি তো এটাই বুঝতে পারি না যে শিক্ষক মশাইয়ের এত আনন্দ কেন হবে। তার তো বরঞ্চ এটাই হওয়া উচিত যে আমি এমন প্রশ্ন করলাম যাতে আমার ছাত্রছাত্রীরা যেটা জানে সেইটাকে কত রকমভাবে মানে মন্থন করা যায়, সেটাকে কত রকমভাবে মানে চার্নিংয়ের ভেতর দিয়ে প্রশ্নটাকে কত সুন্দর করা যায়, মানে সেটাই তো লার্নিং। আমি যা ভেতরে আমার যা আছে সেটাকে আমি কত রকমভাবে তার চার্নিং হচ্ছে, মন্থন হচ্ছে, সেটাকে ওলট পালট করে আমি কীভাবে উত্তরটা লিখছি, সেটাই তো সত্যি লার্নিং। তো আমাদের এখানে কিন্তু তা হয় না, মানে এবং এটা কেউ বিশ্বাস করেন না, আমাদের শিক্ষকরা এটা কেউ বিশ্বাস করেন না। আমাদের যে বিএড কোর্স পড়ানো হয়, তাতে যে আপনার যে এডুকেশনাল সাইকোলজি পড়ানো হয়, তাতে টার্নিং বলে যা শেখানো হয়, তার সঙ্গে এসবের কোনো সম্পর্ক নেই। আমাকে এগুলো পড়তে হয়েছিল, আমি এগুলো পড়তামই না, আমি মানে ক্লাসই করতাম না, কারণ আমি দেখেছি এগুলোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। এসবই কী বলে থর্নডাইকস মেথড, সেগুলো সবই অন্য দিক থেকে খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমি বলছি যে স্কুলের শিক্ষক শিক্ষিকার পক্ষে উপযুক্ত করে তাকে কিভাবে ব্যবহার করা যায়, আপনার এই গেস্টাল্ট থিওরি এগুলো আছে, এগুলো খুব মূল্যবান, সাইকোলজিতে এগুলো খুবই মূল্যবান, কিন্তু এগুলোকে জাস্ট আলাদাভাবে থিওরি হিসাবে পড়ানো হয়। মানে তার সঙ্গে কিন্তু আমাদের যে মানে প্রতিদিনের যে মানে আমাদের শিক্ষকতার যে কাজ, তার কোনো সম্পর্ক খুঁজে পাই না।
আমার মনে হয় এই প্রসঙ্গটা অনেকটা হয়ে গেছে, থাকে। এই যে আর দুটো প্রজন্ম শুধু থাকবে, একটা হচ্ছে প্রথম প্রজন্মের যে পড়ুয়ারা, হুম। আপনি খানিকটা উল্লেখ করে গেছেন, কিন্তু হ্যাঁ। আমি যদি গ্রামের প্রথম প্রজন্মের পড়ুয়াদের কথা বলি, এটা সত্যি হ্যাঁ, খুব বিরাট সমস্যা। তাদের ক্ষেত্রে তো মানে একেবারে ফার্স্ট লেভেল, ফার্স্ট জেনারেশন, হুম। তাদের তো বাড়িতেও সেরকম কেউ নেই। হুম। তো ফলে তাদের ক্ষেত্রে, এবং আপনার যা অ্যাসেসমেন্ট, তাতে স্কুলের ভেতরেও, হুম। স্কুলের অভ্যন্তরেও সেই তাদের ওই ফার্স্ট জেনারেশনের পড়ুয়াদেরকে ক্যাটার করার মতো পরিবেশও সেখানে নেই। মানে তারা যে পরিবেশে নেই, কোনো ইচ্ছেও নেই, ইচ্ছাও আমি নেই। এটাই বলতে চাইছি। কিন্তু তাদের ক্ষেত্রে তাহলে তো আরো সমস্যা, তাদের ক্ষেত্রে প্রাইভেট টিউশনটা আরো মাস্ট হয়ে যাচ্ছে। মাস্ট হয়ে যাচ্ছে, আমি মেনে নিচ্ছি, বাস্তব অবস্থা তাই, আপনার কথাই ঠিক। কিন্তু আমি বলছি শিক্ষক শিক্ষিকারা যদি এ ব্যাপারে আরও বেশি সচেতন এবং সংবেদনশীল হতেন, আর একটু সেন্সিটিভ হতেন, যে আমি যাকে পড়াতে আসছি তার পরিবারে এর আগে শিক্ষার কোনো ধারা ছিল না, এর বাবা মা সে অর্থে শিক্ষিত নন, বা একে পড়াশোনার ব্যাপারে সাহায্য করতেও সমর্থ নন, এই ধরনের একটি ছাত্রছাত্রীকে আমি পাচ্ছি, অতএব আমাকে তার নিচে নামতে হবে, আমাকে তার নিচে, তার লেভেলে আমাকে নামা কথাটাও ঠিক নয়, নামা কথাটার মধ্যে একটা ভ্যালু অ্যাড করা আছে, আমি নামা কথাটা বলবো না, আমি বলছি তার লেভেলে পৌঁছতে হবে আমাকে, এবং তার মতো করে আমাকে দিতে হবে। তাতে যদি দরকার হয় আমি বৈদিক সিলেবাস কী আছে আর শিক্ষা পর্ষদ কী বলেছে আপাতত সেসব সরিয়ে রেখে সে যতটুকু নিতে পারে ততটুকু দেবো। শিক্ষক শিক্ষিকারাদের মধ্যে যদি এই সংবেদনশীলতা এবং সচেতনতা আসতো, তাহলে কোচিং তাকে কী দিতে পারে আপনি আমাকে বলুন। এই আপনি যে কাজটা বলছেন যে কোচিং মাস্ট হয়ে যাচ্ছে, এটা কোচিং কেন মাস্ট হবে? এটা তো টিচার ক্লাসের মধ্যেই এই কাজটাই করে দেবেন। আমি এতকাল পড়িয়েছি, আমি কখনো হোমওয়ার্ক দিতাম না, কারণ আমার বক্তব্য হচ্ছে আমার জন্য তোমাকে বাড়ি থেকে বেশি পড়তে হবে না, আমি ক্লাসে যা পড়িয়েছি সেটা এনাফ, তুমি শুধু কালকে ক্লাসে আসার আগে দয়া করে আমি যা কি পড়িয়েছিলাম তোমার খাতায় কি লেখা আছে সেটা একবার উল্টে দেখে এসো, আমি তোমাকে বাড়ি গিয়ে টিভি দেখো, খেলো, আমি এটা পরিষ্কার বলতাম। প্রয়োজনীয় ফোন থেকে আমি কথা বলছি। না, private না। কি ফোন কি হ্যাঁ, private। কোম্পানি? না, এই জিনিসটা না আমি বলছি, আমার যেসব বন্ধু এতে পড়ান, বিশেষত মফস্বলের কলেজে, তাদের কেউ এটা কিন্তু করে রাখেন, মনে রাখেন, তাতে তাদের এক ধরনের ব্যর্থতা বোধ আছে, যে এত কিছু আমরা পড়লাম জানলাম, কিছুই ব্যবহার করতে পারলাম না। কিন্তু স্কুলের মাস্টারমশাই দিদিমণিরা কতটা মনে রাখতে পারছেন আমি সেটা বলতে পারছি না। বরং স্কুলে এটার গুরুত্বটা আরো বেশি, স্কুলের গুরুত্বটা বেশি, হ্যাঁ, কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে কলেজেও কিন্তু এটা কিছু কম নয়। আমি আপনাকে বলছি, মানে আমি বিজ্ঞানটা আমি বলতে পারবো না, যেমন ইতিহাস বা সমাজবিজ্ঞান, আমার অনেক বন্ধুবান্ধব তো মফস্বলের কলেজে পড়ায়, এবং তারা এটা পরিষ্কার বলে যে আমরা যাদেরকে করতে পাচ্ছি ছাত্রছাত্রী হিসাবে, তাদের যে লেভেল, সেখানে আমি ইতিহাসে কি পড়লাম, আমি ইতিহাসের যে নানা রকমের তত্ত্ব আমি পড়ে এসেছি, আমি সেখানে কতটা হবসবাউন্ড পড়েছি আর কতটা আপনার ক্রিস্টোফার হিল পড়েছি, এসব কথা বলে তো কোনো লাভ নেই। তাকে একটা মোটামুটি একটা সিলেবাস দেওয়া হয়েছে, যে সিলেবাসটা উদ্ভট, একটা মান্দাতা আমল থেকে চলে আসছে, যে সিলেবাসটা ভালো করে সাজানো নেই, তাকে মোটামুটি যা হোক করে অন্তত সে যদি অনার্স নাও পায়, সে যাতে পাস করে যায়, সেটা আমাকে দেখতে হবে। এখানে আমার ইতিহাসের আমার যে বিদ্যা বুদ্ধি, ধরে আমি বলছি আমার বন্ধুরা তো মোটামুটি ভালো ছাত্র, এরা প্রেসিডেন্সি থেকে পড়েছে, সেন্ট জেভিয়ার্স থেকে পড়েছে, ফলে এরা মোটামুটি ভালো পড়াশুনো করার ছেলে বা মেয়ে আর কি, আমার বান্ধবীও আছে, এরা মফস্বলের কলেজে পড়ায়, তারা এটা পরিষ্কার বলে নেয় যে আমরা যা শিখেছিলাম এটা আমরা ভুলে যাই, আমরা এটা ভুলে যাই, এবং আমরা প্র্যাকটিক্যালি ক্লাস 10 বা 12 লেভেলে যেভাবে পড়ানো হয় আমরা সেভাবে অনার্স ক্লাসটা পড়িয়ে দিই। ইংরেজিতে লেকচার আমরা দিই না, একদিক থেকে সেটা ভালো, ইংরেজিতে লেকচার কেন দেওয়া হতো আমি জানি না, মানে ইতিহাস ক্লাসটা ইংরেজিতে লেকচার দিতে হবে, আমাদের সময় তো ছিল, কেউ দিতেন না অবশ্য, তবে অনেকে দিতেন, মানে না যেমন করে হলেও দিতেন, সে বাংলা লেকচার দেওয়া হতো, সেটা খুবই ভালো কথা। কিন্তু তারা যেটা বলেন যে আমরা নিজেরাই ছাত্রছাত্রীদের অবস্থা বুঝে
লেভেলটাকে নামিয়ে আনি, আমি নামিয়ে আনি কথাটাকে মানে খারাপ অর্থে বলছি না, মানে ওদের মানের সঙ্গে সামঞ্জস্য সাধনের জন্যে আমরা সেটাকে নামিয়ে আনি। এবং আমরা কি পড়েছিলাম, আমরা কী বলে প্রেসিডেন্সি কলেজে অমুকের কাছে কী পড়েছিলাম সেটা আমরা মনে রাখি না। তা থেকে এদের একটা আমি বুঝতে পারি একটা ব্যর্থতা বোধ আসে যে আমরা এত কিছু পড়েছিলাম তা কিছুই কাজে লাগাতে পারলাম না। কিন্তু আবার আমি আমাদের বন্ধুদের মধ্যেই কয়েকজনকে দেখেছি তারা এটাকে আমাদের আপাতত আমাদের বাস্তব অবস্থা বলে মেনে নিয়েছে যে কী করা যাবে। আমরা তো এক অর্থে তো শিক্ষার একটা এক্সপ্যানশন হয়েছে, তো একটা প্রসার তো হয়েছে, যত খারাপ অবস্থাই হোক না কেন বহু পরিবার থেকে আজকে ছেলেমেয়েরা এমএ পর্যন্ত পড়তে আসছে, যার বাবা কিন্তু কার্যত মানে কি বলবো, নিরক্ষর শব্দটা আমি অপমানজনক অর্থে বলছি না, বলছি মানে প্রায় অক্ষর জ্ঞান নেই আর কি, বা কোনো রকমের নাম সই করতে পারেন, তার ছেলে এমএ পড়তে আসছে, এরকম ঘটনা তো আজকে ঘটছে। তো এখন সে যে পারিবারিক এই থেকে আসছে, মানে কালচারাল ক্যাপিটাল বলে তো একটা ব্যাপার আছে। আপনার এইটা আমরা কিন্তু ভীষণ ভুলে যাই, জানেন তো। আপনার ছেলে যে আপনার বাড়ি থেকে, আপনার বাড়িতে যতগুলো পত্রিকা আসে, আপনার বাড়িতে যতগুলো বই আছে, চোখের সামনে যা দেখছে, যে আলোচনা হয়, আপনি যে ধরনের জিনিস শোনেন, মানে কী বলে টিভিতে বা আপনার চালিয়ে ডিভিডি চালিয়ে যে এক্সপোজারটা পাচ্ছে, এটা তো রেয়ার, এটা তো খুব বেশি ছেলে মেয়ে পায় না। তো এটা আমি আমার নিজের মেয়েকে দিয়েও এটা আমি দেখেছি। আমরা এটা কিন্তু ভুলে যাই, এই যে কালচারাল ক্যাপিটাল যেটা ফ্যামিলি থেকে এটা পায়, অধিকাংশ ছেলে মেয়ে তো পরিবার থেকেই কালচারাল ক্যাপিটালটা পায় না। এই কালচারাল ক্যাপিটালটাতে তারা বঞ্চিত হয় বলেই কিন্তু তারা পরীক্ষায় পিছিয়ে যায় বা ফেল করে বা ছেড়ে দেয়, ড্রপ আউট করে। অন্য কোনো কারণ নেই, বুদ্ধির কোনো কম বেশি আমি এর মধ্যে কিছু দেখতে পাই না। আমার মেয়ে অতি সহজেই যে জিনিসটা জেনে গেছে, অতি সহজেই যে লেখকের নামের সঙ্গে পরিচিত, বা তার একটা বই হয়তো তার বুঝুক বা না বুঝুক মোটামুটি পড়া হয়ে গেছে, আরেকটি ছেলে বা মেয়ের কাছে পুরো নামটাই একটা এলিয়েন, সম্পূর্ণ অচেনা অজানা, বা তার কাছে সমস্তটা নতুন। ফলে মানে এ তো খানিকটা মানে কি বলবো, কিছুটা এগিয়েই আছে, মানে ওয়াক ওভার এপে দিয়ে দেওয়া উচিত একে, কারণ এটা এগিয়েই আছে। কিন্তু যে ছেলেমেয়েরা মানে প্রথম প্রজন্ম পড়াশুনো শিখছে এবং যাদের বাড়িতে সে অর্থে পড়াশুনোর কোনো চর্চা নেই, বই নেই। দেখুন আমি না এই ফার্স্ট জেনারেশন লার্নার প্রায় আমিও পড়িয়েছি, জানেন। একটা স্কুলে যে আমি পড়াতাম বরিশায়, সেখানে কিন্তু প্রায় ফার্স্ট জেনারেশন লার্নারই আসতো, জানেন। ওই অঞ্চলটা খুব গরিব এলাকা, বরিশা চৌরাস্তা থেকে আরেকটু ছাড়িয়ে আপনার এই শখের বাজারের দিকে যেতে গেলে, জায়গাটা বুঝতে পারছেন আপনি, একটা এই অঞ্চল বুধবাস্তু কলোনির মধ্যে। এবং এদের বাবা মায়েরা কিন্তু ওই বাবারা ভ্যান চালান অথবা কাঠের কাজ করেন, রাজমিস্ত্রি কাজ করেন, মায়েরা অনেক ক্ষেত্রেই বাড়িতে মানে এর লোক, কাজের লোক, জের কাজ করেন বলা যায়। তাদের ছেলেরা কিন্তু আসতো আমার কাছে পড়তে, তাদের বাড়িতে কোনো পড়াশুনো কোনো চর্চা ছিল না। এবং আমি কিন্তু সেই মতো করে তাদের, আমি কি ইংরেজি শিখেছিলাম, আমি কি সাহিত্য পড়েছিলাম, আমি সেসব মানে 6 মাসের মধ্যে আমি সেগুলো ভুলে গেছি। মানে ভুলে গেছি মানে আমাকে আমার অবস্থা আমাকে বুঝিয়ে দিয়েছে যে তোমার জ্ঞান দেখানোর জায়গা এখানে এটা নয়। আমি তাদের মতো করে মানে কী করে তারা পরীক্ষায় পাশ করবে সেটাই আমার একমাত্র চেষ্টা থাকতো। এটা নিশ্চয়ই ভালো পড়ানো হতো না, কিন্তু কী করবো বলুন। আমি তো এই ফ্রেমওয়ার্কের মধ্যেই কাজ করছি। আমার এই ছাত্রটা 2 বছর ফেল করে স্কুল থেকে বিতাড়িত হোক, তাই তো হতো 2 বছর রেখে দেওয়া হতো, তারপরে বের করে দেওয়া হতো। তা আমি তো সেটা চাইবো না। ফলে আমার তখন একমাত্র কাজ যে জ্ঞান, শিক্ষা, শিক্ষণ এসব চুলোই যাক, কোনো রকমের পরীক্ষাটা পাশ করিয়ে দেওয়া, এইভাবেই তো আমি পড়াতে হতো। এখন সভাপতিটা আমার ভালো লাগতো না, কিন্তু উল্টো দিকে আমি ভাবতাম যে আমাকে যে মাইনে দিয়ে রাখা হয়েছে সেটা এই জন্যেই যাতে পরীক্ষায় পাশ করে। এই পরীক্ষায় পাশ করে অন্তত যদি মাধ্যমিকটা পর্যন্ত পাশ করতে পারে, অন্তত মাধ্যমিকের একটা সার্টিফিকেট সে পাবে, সেটা তার কোথাও কাজে লাগলেও লাগতে পারে। তা আমি অন্তত সেটাই করি। তা আমার ভালো লাগলো না বলি একটা সময় তো ছেড়ে দিলাম, ওই কারণে যে এই কাজটা আমার আর একটা সময় পর করতে ভালো লাগছিল না। কারণ আমি বুঝতে পারছিলাম যে এর সঙ্গে এডুকেশনের কোনো সম্পর্ক নেই, এর সঙ্গে লার্নিংয়ের কোনো সম্পর্ক নেই। একটাই কাজ, যদি আমি মানে ফাঁকি না দিই, আমি আন্তরিকভাবে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে তাদের এই পরীক্ষাটা কোনো রকমের পাশ করিয়ে দেওয়ার ব্যাপারে একটা সাহায্যকারীর ভূমিকা নিতে পারি। এবং এটা করতে গেলে আমাকে যে কাজটা করতে হচ্ছে
সেটা প্রতি মুহূর্ত আমার কাছে অর্থহীন, নিষ্ফল মনে হচ্ছে। যেভাবে পড়াতে হচ্ছে, যা পড়াতে হচ্ছে, যেভাবে তাদের উত্তর লিখতে শেখাতে হচ্ছে, সেটা আমার কাছে নিষ্ফল মনে হচ্ছে, একেবারে নিষ্ফল মনে এখান হচ্ছে। থেকে একটা প্রশ্ন আসে, যেটা আমি লিখে রেখেছিলাম, এটা আমার মনে হয়েছিল যে এই যে আপনার যে ব্যবস্থাটার কথা বলছেন, যে ধরুন সিলেবাসটা খুব ইজি নয়, সিলেবাসটার মধ্যে কোনো বিজ্ঞানের মানে বিজ্ঞানসম্মত নয় সিলেবাসটা, হ্যাঁ। ক্লাসের স্ট্রাকচারটা, ক্লাসের এই ইনস্ট্রাকশনাল পিরিয়ড বা ইত্যাদি যা হ্যাঁ। বলছেন সেটা ঠিকমতো ম্যাচ করছে না। এর ফলে আপনাকে আলটিমেটলি একজন শিক্ষক হিসেবে আপনাকে হচ্ছে শুধু পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার ব্যাপারটা মাথায় রাখতে হচ্ছে। এবারে আমি যদি দেখি যে যে সমস্ত মাস্টারমশাই প্রাইভেট টিউশন করেন, তাদের যদি শতকরা 90% শুধুমাত্র বাড়তি রোজগার করব এই ধান্দা থেকে করেন, অন্তত 10 কি এরকম আছেন যে ওই পরিবেশটার বাইরে নিজের বাড়িতে সে 10টা ভালো ছেলেকে, একটু অ্যাডভান্স লার্নারকে সে একটু নিজের মতো করে পড়াবে, যে এই জায়গাটা থেকে আপনি বলছেন যে আমার ভালো লাগছে না একটা জায়গায়, এরকমও কি একটা মানসিকতা থাকতে পারেন, সেটা শিক্ষকের দিক থেকে? সত্যি কথা বলতে কি, না জেনে একেবারে নেই এ কথাটা আমার বলা উচিত নয়। এবং শিক্ষক সমাজের সবাই একেবারে দুর্নীতি গ্রস্ত হয়ে পড়েছেন, এরকম কথা আমার বলা উচিত নয়। তবে আমি আপনাকে এটা বলবো যে মানে পেশা হিসাবে গৃহশিক্ষকতাকে নিয়ে এই কাজ করছেন এরকম দৃষ্টান্ত আমার সামনে হয়তো এক্ষুনি আমি একটু ভাবলে হয়তো পেতে পারি, এক্ষুনি আমার মনে পড়ছে না। তবে একজন প্রধান শিক্ষকের সঙ্গে আমার আলাপ হয়েছিল, তারপর তাকে নিয়ে কাগজে লেখাও বেরিয়েছিল, আপনি হয়তো নাম বললেও জানতে পারবেন। চন্দননগরে যে সব থেকে পুরনো যে স্কুলটা, চন্দননগর বঙ্গবিদ্যালয় বা এরকম একটা কী নাম, আমি মধ্যে নামটা একটু ভুল বলছি। মোট কথা চন্দননগরে সব থেকে পুরনো যে স্কুল, সে মানে ফরাসি আমলে তৈরি সেই স্কুলের যে প্রধান শিক্ষক মশাই, তাকে নিয়ে কাগজেও লেখা বেরিয়েছিল। তিনি এটা করতেন, যদিও স্কুলটা মধ্যবিত্ত পাড়ার মধ্যেই, কিন্তু ওই আশপাশের অঞ্চল থেকে কিছু গরিব ছাত্রছাত্রীরা আসতো। তিনি এটা দেখে নিতেন যে কারা পিছিয়ে পড়ছে, কাদের ফেল করার সম্ভাবনা আছে, এবং তিনি একটা ব্যবস্থা করেছিলেন যে প্রত্যেক শিক্ষককে অনুরোধ করেছিলেন যে আপনারা তো সপ্তাহের ধরা যাক 5 দিন সন্ধ্যেবেলা করতে বেরোন, প্রাইভেট টিউশন করতে বেরোন, অন্তত একটা দিন আমাকে দিন, যেদিন আপনারা বিনা পারিশ্রমিকে আপনার সাবজেক্টের ওপর একটা ক্লাস দেবেন। আপনারা যদি প্রত্যেকে একটা করে দিন নেন, তাহলে আমি প্রতিদিন সন্ধ্যেবেলা এখানে 8টা মানে ফ্রি কোচিং চালাতে পারবো। এটা ওই মাস্টারমশাইয়ের সঙ্গে আমার মানে মুখোমুখি কথা হয়েছে। এবং উনি যেটা করতেন সেটা হচ্ছে, ধরা যাক যদি 4:30 স্কুল ছুটি হয়, তখন 4টেয় ছুটি হতো। 4টেয় যদি ছুটি হতো, ঘন্টাখানেকের মতো একটা বিশ্রাম দিয়ে মাস্টারমশাই কিন্তু নিজে বসে থাকতেন, উনি বাড়ি যেতেন না, উনি চন্দননগরে থাকতেন। তারপর ধরা যাক 5টা থেকে আবার একটা শুরু হতো, একটা সেশন শুরু হতো। তাতে উনি ওই তথাকথিত যারা পিছিয়ে পড়া, যাদের ফেল করে যাওয়ার আশঙ্কা আছে, এরকম কিছু ছাত্রকে বেছে নিয়ে তাদেরকে মানে আবার একটু অতিরিক্ত মানে প্রয়োজনীয় অতিরিক্ত বাকি তাদের উপযোগী করে শেখানোর ব্যবস্থা করতেন। এবং সে কাজটা তিনি করাতেন তার সহকর্মীদেরকে খানিকটা উদ্বুদ্ধ করে। সেটা উনি বেশ কয়েক বছর করাতে পেরেছিলেন। সেই মাস্টারমশাই তো অনেক কাল রিটায়ার করে গেছেন, আমার সঙ্গে কথাই হয়েছিল প্রায় 25 বছর আগে। এটা উনি করতে পেরেছিলেন। দেখুন, আমার সেই মাস্টারমশাই আমার কাছে খুবই শ্রদ্ধেয় মানুষ। তিনি যে দৃষ্টান্তটা তৈরি করেছিলেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমি তাকে একটা কথা বলেছিলাম যে আপনি শেষ অবধি যেটা করলেন সেটা আপনার কাজে আপনি ঠিকই করেছেন, কোনো রকম আমাদের পাশ করিয়ে দিলেন, কিন্তু আপনি এটা প্রমাণ করতে পারবেন না যে আপনি এই স্কুলের পর এই অতিরিক্ত সময় ওদেরকে যে কোনো বিষয় সম্পর্কে সত্যিকারের কোনো ধারণা পাইয়ে দেওয়া বা কোনো একটা মানে কোনো একটা জ্ঞান অর্জন করতে সাহায্য করতে পেরেছেন, এ দাবি কিন্তু আপনি করতে পারেন না। তখন উনি আমাকে বললেন, আপনি এটা নিয়ে কী বলতে চাইছেন? আমি বললাম, ধরুন আমি বলতে চাইছি যে আমার সঙ্গে একজন কেমিস্ট্রির মাস্টারমশাই ছিলেন আর কি, তিনি আমার অন্য সূত্রে পরিচিত। ফলে আমি কেমিস্ট্রি উদাহরণ দিয়ে বললাম যে দেখুন, আমাকে যদি অ্যালুমিনিয়াম পড়াতে হয়,
বলছি হরিবাবু তো এখন জয়েন করে গেছেন। হরিবাবু হরিবাবু না 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 আমি বলছি যে আপনি হরিবাবুর কাছে তো চাবিটা থাকতো। হ্যাঁ বুঝলাম বুঝলাম আপনার চাবি তো। হ্যাঁ আমি বৃহস্পতিবারে যাবো। হ্যাঁ ঠিক আছে বৃহস্পতিবারে আমি তো চলে যাবো এই মাসে, আর 10-15 দিন আছি, আর পড়া এর তো ব্যাপার নেই। আপনারা যেটা যেটা ছিল সেটা দিয়ে চালিয়ে দিন, যেভাবে হচ্ছিল সেভাবে চালিয়ে দিন। হ্যাঁ এতদিন তো চলছিল। হ্যাঁ আর আপনি ওদেরকে একটু বলে দিন কি যে বৃহস্পতিবার দিনকে আমি যাবো। হ্যাঁ ওই সই সাবুতগুলো করিয়ে নেবেন, বিল টিলগুলো যা আছে। হ্যাঁ বৃহস্পতিবার হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আমি ওনাকে একটা উদাহরণ দিয়ে বললাম যে আমাকে যদি আমি যদি বিজ্ঞানের লোক না, আমাকে যদি ধরা যাক অ্যালুমিনিয়াম পড়াতে হয়, আমি এইভাবে পড়াবো। আমি সেখানে বক্সাইটের প্রসঙ্গ নিয়ে আসবো, কীভাবে বক্সাইটের খনিতে কাজ হয়, খনিজ শ্রমিকদের অবস্থা কী, খনিজ শ্রমিকরা যে বেশিরভাগই ঠিকা শ্রমিক, পার্মানেন্ট করা হয় না, এসব কথা কিন্তু হয়েছে 25 বছর আগে। তখনও কিন্তু এই বক্সাইট মাইনিং নিয়ে এত সব কাণ্ড, নিয়মগিরি পাহাড়, এই ইলিগাল বক্সাইট বেদান্ত, এসব প্রসঙ্গ আসেনি। আজকেরও তো একেবারে সম্পূর্ণ অন্যরকম হয়ে যাবে। আমি বললাম যে আমি এই কেমিস্ট্রি ক্লাসটাকে সমাজ, ইতিহাস, রাজনীতি সমস্ত মিলিয়ে টিলিয়ে, তারপর নিশ্চয়ই মানে অ্যালুমিনিয়ামের যে তার যে প্রপার্টিস, তার যে ধর্ম, বা অ্যালুমিনিয়াম কীভাবে যৌগ তৈরি করে, অ্যালুমিনিয়াম অক্সাইড কীভাবে হয়, এরকম কয়েকটা আমি উদাহরণ দিয়ে দেবো। অ্যালুমিনিয়াম অক্সাইড আমরা কীভাবে আমাদের নিয়ে, আমরা তো শরীরে খাই, তো অ্যালুমিনিয়াম অক্সাইড তো আমাদের অনেক ওষুধের মধ্যেই থাকে। এই যে আমি অ্যান্টাসিড খাই, অ্যান্টাসিডের মধ্যে বোধহয় অ্যালুমিনিয়াম অক্সাইড আছে যতদিন মনে হয়। ম্যাগনেসিয়াম আছে না? অ্যালুমিনিয়াম অক্সাইডও আছে, জানিস? আমার এক ডাক্তার বন্ধু আমাকে বলেছিল যে আমি তো প্রায় রোজই একটা অ্যান্টাসিড খাই, যে এমনিতে অ্যান্টাসিড তো প্রয়োজন হলে খেতে হবেই, তো রোজ অ্যান্টাসিড না খাওয়াটাই ভালো, কারণ এই অ্যালুমিনিয়াম অক্সাইডের অন্য একটা সাইড এফেক্ট আছে। অ্যালুমিনিয়াম অক্সাইড রেগুলার ইনটেক ওটা ভালো। আমি একটু ভুলও বলতে পারি, অনেকদিন আগেকার কথা তো। যাই হোক, মোট কথা অ্যালুমিনিয়াম অক্সাইড আমরা খাই, অ্যালুমিনিয়াম আমরা খাই আমরা, এবং অ্যালুমিনিয়াম বাসনপত্রে ব্যবহার হয়, আরও অনেক যন্ত্রপাতিতে ব্যবহার হয়, ইত্যাদি ইত্যাদি। এটা আমি বলবো। কিন্তু আপনি পরীক্ষার জন্যে অ্যালুমিনিয়ামের কতগুলো যৌগ তৈরি হয় এবং তার একটা পুরো ফিস্টে আপনি তৈরি করে দিলেন, সেই ফর্মুলা আপনি তাকে স্কুলের ছুটির পর যে সময় তার গিয়ে ফুটবল খেলার কথা, সেই সময়টায় তাকে আপনি ওই ফর্মুলাগুলো ঠেসে ঠেসে তাকে মুখস্থ করিয়ে দিলেন, এবং তা থেকে তার ভ্যালেন্সির ধারণা কতটা হলো আমি জানি না। আমি কি কিছু ভুল বলছি? আমি ভুল বললে আপনি আবার ঠিক করে দিন। এই যে যৌগ যে তৈরি হয়, এটা ভ্যালেন্সির ব্যাপার আছে তো। হ্যাঁ, কারণ আমি তো এগুলো খুব ভালো জানি না। আমি বলছি যে এই যে AlO2 হবে না AlO3 হবে, এটা যে কীভাবে হচ্ছে, এটাও যে খুব ভালো করে শেখানো যায় তা কিন্তু নয়। কিন্তু মোটামুটি আমি বলছি যে একটা মানে হয় আর কি, মানে জানিয়ে দেওয়া যায়, জানিয়ে দেওয়া মানে পরীক্ষায় লেখার মতো করে দেওয়া যায়, তৈরি করে দেওয়া যায়। কিন্তু আমি বলছি যে সেদিক থেকে আপনি যদি বলেন যে প্রধান শিক্ষক হিসাবে বা একজন শিক্ষক হিসাবে আপনার স্কুলের যে সামাজিক দায়িত্ব কোথাও একটা ঠিক করে দেওয়া হয়েছে, নির্ধারিত করে দেওয়া হয়েছে, সে দায়িত্ব আপনি পালন করে যাচ্ছেন, এবং সে দায়িত্ব আপনি যথেষ্ট নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন, আপনি নমস্য ব্যক্তি। কিন্তু যদি শিক্ষা বিজ্ঞানে আমরা যেটাকে শেখা বলি আর কি, লার্নিং বলি, সেই দিক থেকে যদি বিচার করা হয়, সেটা কিন্তু এখানে হচ্ছে। সে এবং উনি কিন্তু অত্যন্ত ভালো মানুষ। উনি আমাকে আসলে তার আগে একটু আলোচনা করা হয়েছিল এই বিকল্প শিক্ষা নিয়ে, আমি সেটা বলেছিলাম আর কি। তখন উনি আমাকে বললেন, মাস্টারমশাই আপনি যদি আমাকে বলেন হ্যাঁ ওই দিক থেকে দেখলে এটা হচ্ছে না, কিন্তু আমি কী করবো বলুন? আমি বললাম আমিও তাই। তখন আমি তো শিক্ষকতার মধ্যে ছিলাম, কারণ আমিও তাই। আমি যে এত কথা বলে গেলাম, আমিও শিক্ষক হিসাবে এগুলো করতে পারি না। আমাকেও একটা সময় গিয়ে ওই টেস্ট পেপার সলভ করাতে হয়, এবং সেখানে অতি ফালতু জিনিস, অপ্রয়োজনীয় জিনিস, মানে যেগুলো উদ্ভট জিনিস,
সেগুলো আমাকে করিয়ে দিতে হয়েছে। তবে আমি একটা কাজ করতাম, যেটা আপনি বলতে পারেন সরকার বিরোধী কাজ, রাষ্ট্র বিরোধী কাজ, সেটা আমি করিয়ে দিয়ে বলতাম এই জিনিসটা তোমার পরীক্ষা আসবে বলে আমি তোমার শেখালাম, এটা তোমার শেখার কোনো প্রয়োজন ছিল না, এটা একটা উদ্ভট জিনিস। আমি এটা বলে ঘোষণা করে দিতাম। এটা আমার স্বভাব ছিল, যে একটা জিনিস করিয়ে দিয়ে বলা যে এটা তোমার পরীক্ষার জন্য আমি তোমার করালাম, জেনে রেখো এটা তোমার জীবনে কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না, এবং এটা তোমার শেখার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু তুমি পরীক্ষা দিতে যাবে, তুমি একটা সিস্টেমের মধ্যে এসেছো, আমি একটা সিস্টেমের মধ্যে এসেছি, তোমার হাত পা বাঁধা, আমারও হাত পা বাঁধা, তা আমি এই কাজটা করালাম। আমি এটা পরিষ্কার বলে দিতাম। এখন এই বলে দেওয়াটাও খুব প্রয়োজনীয় কিনা আমি জানি না, এর কুফলও থাকতে পারে, কিন্তু যাই হোক আমি ভাবে চালাতাম আর কি। তা আমি বলছি যে আপনি যেটা বলছেন যে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের কথা মনে রেখে কোনো মাস্টারমশাই সেই জন্যে কোচিং সেন্টার খুলেছেন, সেই এরকম একটা কোনো, কিন্তু তারা এটা মনে রেখে কোচিং চালান। আমি বলছি না তারা মনে রেখে চালান সেটা বলিনি, আমি বলছি একজন মাস্টারমশাই বিইং অ্যান ইন্ডিভিজুয়াল, তিনি যেরকম তার ওই ক্লাসের মধ্যে সিলেবাস কেন্দ্রিক এবং একটা অবজেক্টিভ কেন্দ্রিক পড়াশোনা করিয়ে তিনি খুব স্যাটিসফাইড হচ্ছেন না এবার, এবং ক্লাসেও ধরুন তো ক্লাস আর শিক্ষক আর ছাত্রের অনুপাতটাও সব জায়গায় তো সেইভাবে নয়, একটা জায়গা থেকে হয়তো 50-60 জন ক্লাস করতে হচ্ছে। এবারে তিনি কিছু ভালো অ্যাডভান্স যারা একটু মেরিটের দিক থেকে ওপর দিকে আছে, তাদেরকে তার আলাদা করে পড়াতে যেটা তিনি ওইখানে দিতে পারবেন না, ওই 60টা একটা হাউলিংয়ের মধ্যে 5টা ছেলেকে যারা দেখছেন একটু অ্যাডভান্স তিনি ধরুন পড়াচ্ছেন, পড়িয়ে তার একটা স্যাটিসফ্যাকশন হচ্ছে, সেই পড়াটা যেমন খানিকটা পরীক্ষার পারপাসও সব করছে, আবার খানিকটা সে নিজের মতো করে আপনি পড়াতে পারছেন। আপনি যদি ইংরেজিটা আমি যদি আজকে আপনার কাছে পড়তে আসি, আপনি আমাকে আপনার মতো করে পড়াতে পারেন, সেই জায়গায় বলছেন, সেই জায়গা থেকে আমি বলছি হয়তো 99% মাস্টারমশাই শুধু বাড়তি রোজগারের জায়গা থেকে ব্যাপারটা দেখেছেন বা দেখছেন, কিন্তু আমি বলছি 1%ও এরকম থাকতে পারেন, মানে আপনি নিজেও যেহেতু শিক্ষকতা জানেন না থাকতে পারেন, এটা আমাকে মেনে নিতেই হবে। আর এখন অবস্থা কি আমি জানি না। আমি দেখুন আমি মানে একজন আমার শিক্ষক, যার কথা আপনি আমার বইতে পেয়েছেন, নৃসিংহনারায়ণ বিশ্বাস, আমার দুটো বইতেই তার কথা আছে। আমি ওই কোচিং বলতে ওই মাস্টারমশাইয়ের কাছেই পড়েছি, এবং সেটা কিন্তু কোচিংয়ের জন্য নয়, ওই মাস্টারমশাইয়ের সান্নিধ্য পাওয়ার জন্য। আর উনি যখন কোচিংয়ে পড়াতেন উনি আমাদের উত্তর লিখে দিতেন, সেদিক থেকে পরীক্ষার জন্য কাজ করে দিতেন, কিন্তু তার বাইরে উনি প্রচুর অন্য মানে প্রাসঙ্গিক কথা বলতেন, যা আমাদের সাহিত্যবোধকে বা ইংরেজি সাহিত্য সম্পর্কে আকর্ষণ জাগিয়ে তুলত। আমার ক্ষেত্রে এটা হয়েছে, এরা মাস্টারমশাই আমি নিজের জীবনে পেয়েছি। আমি উদাহরণ হিসাবে বলছি, আমাদের ওয়ার্ডসওয়ার্থের একটা কবিতা পড়তে হতো। হ্যাঁ, উনি ওয়ার্ডসওয়ার্থের কবিতাটা পড়ানোর আগে এই যে এজ অফ রোম্যান্টিসিজম, রোম্যান্টিক এজ, ইংরেজি কবিতায় রোম্যান্টিক এজ কীভাবে তৈরি হলো, ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিচ মিলে একটা ম্যানিফেস্টো রচনা করলেন, লিরিক্যাল ব্যালাডস, যেটা দিয়ে রোম্যান্টিসিজমের আনুষ্ঠানিক সূচনা হলো বলা যায়। এবং তার সঙ্গে আর কী সম্পর্ক ছিল, এরা দুজনই ফরাসি বিপ্লবের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। সম্পর্কটা কী, এগুলো কিন্তু আমি ক্লাস 10 জেনে গিয়েছিলাম। ফলে আমি যখন অনার্স পড়তে গিয়ে এগুলো পড়ছি, তখন আমার এগুলো জানা হয়ে গেছে, বুঝতে পারছেন? ফলে এরকম মাস্টারমশাই কিন্তু আমি নিজে পেয়েছি। এখন সেটা কিন্তু আজ থেকে 40 বছর আগেকার কথা, সেটা কিন্তু আজ থেকে 40 বছর আগেকার কথা। এই 40 বছরের সমাজ এমনভাবে পাল্টেছে, সমাজের মানে মানসিক যে প্রতিন্যাস, একটা খুব শক্ত শব্দ ব্যবহার করছি আর কি, মানে মেন্টাল অ্যাটিটিউড বোঝানোর জন্য আর কি, যেভাবে পাল্টে গেছে, তাতে আজকে কোনো মাস্টারমশাই এরকম কোনো একটা মানে আদর্শের দ্বারা প্রাণিত হয়ে কাজ করছেন কিনা আমি সেটা জানি না। কিন্তু আদর্শের দিক থেকে ভাবতে চাইছি না, তার নিজের খানিকটা এর জন্যে আমি বলছি, তার নিজের খানিকটা কি বলবো, স্যাটিসফ্যাকশন যেটা তিনি ওই স্কুলের চার দেওয়ালের মধ্যে পাচ্ছেন না। এরকম মাস্টারমশাই থাকলেও থাকতে পারেন, থাকতে পারেন। ফলে আমি যদি বলি যে না কেউ নেই, তখন কথা আমার কাছে কোনো রোল খুলেও বসছেন না, তারা তো সিলেক্টিভ হয়তো 5 জনকে পড়ান, হয়তো একটা ব্যাচে পড়ান, মানে খুব একটা যে টোল খুলে সকাল থেকে রাত্রি পর্যন্ত টোলে, সেটাই বলছি। একটা মাস্টারমশাই চোখ দিয়ে যদি ব্যাপারটা দেখা যায়, এরকম একটা শিক্ষকতার পেশায় দাঁড়িয়ে এরকম একজন ভাবতে পারে যে আমি 4-5টা ছেলেকে একটু নিজের মতো করে পড়াবো, তাদেরকে একটু অ্যাডভান্স তৈরি করব, এই জায়গাটাতে হয়তো 99%। তাই এখন আমি তো বলছি যে আমার পক্ষে আপনার কথাটাই মেনে নিচ্ছি
1% কেন তার থেকে বেশিও থাকতে পারেন, এটা তো ব্যক্তিভেদে হয়। তবে যা শুনি, আমি যখন সরাসরি শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলাম, আমার প্রাক্তন ছাত্ররা যারা কলেজে উঠে পড়াতে গেছে, মানে আমি আপনাকে বলছি যে গুরুদাস কলেজের একজন অধ্যাপক, মানে ফিজিক্সের কোচিং ক্লাসে তিনি প্র্যাকটিক্যালে কী লিখতে হবে সেইটা তার টাইপ করা আছে, বুঝলেন, তা নিয়ে টাইপ করা আছে। তিনি প্রতি বছর এসে ওই টাইপ করে এটা পড়িয়ে দেন। মানে যেটা আমাকে পরীক্ষা করে আমি কি করলাম, আমার অ্যাক্টিভিটিটা তো প্র্যাকটিক্যাল, তো আপনিও করেছেন, আমিও করেছি, আমিও তো করেছি। তো আমি ধরুন আমাদের পেন্ডুলামে সেই গ্রাফ আঁকতেও তো মনে আছে, গ্রাফ আঁকতেও তো আমাদের, বা ধরুন সেই আমাদের কি বলে স্ক্রু গেজ, একেবারে প্রথমেই মনে আছে ফিজিক্স না, অবশ্য আমার আপনার তো একটু আলাদা, এগুলো আপনি করেছেন। মানে আমাদের সেই 3 বার করে মেপে তার একটা গড় করতে হতো একটা। এখন এগুলো কি আমরা তো একটা বুঝি বা না বুঝি একটা অ্যাক্টিভিটিটা করতাম, করে সেটা মোটামুটি লিখতাম। তারপর ভুলভাল হলে আমাদের মাস্টারমশাই যেমন বলতেন ওটা পেন্সিলে লিখবে, মানে উনি একবার দেখে দেবেন, তারপর আমরা ওটা পেনে লিখতাম, এটা আমরা মুছে নিতে পারি আর কি। বা এই যেটা অ্যাক্টিভিটি, মানে প্র্যাকটিক্যালটা করা হয়েছে কেন, অ্যাক্টিভিটি বেসড লার্নিংয়ের জন্য তো। আর মাস্টারমশাই কোচিংয়ে অ্যাক্টিভিটিটাকে বাদ দিয়ে যা লেখা উচিত সেটা টাইপ করা, তার কাগজ একটা একবার তিনি খেটে তৈরি করে রেখেছেন, সেটা তিনি জাস্ট বলে দিচ্ছেন। তা এটা কী, মানে আমার তো মনে হয় এই কোনোদিন এইভাবে নোট দিয়ে ফিজিক্সের মতো একটা সাবজেক্ট পড়ানো যায়, আমার এটা বুদ্ধিতে আসে না। কিন্তু চলছে, তার কোচিং ক্লাস ছাত্ররা যায়, কারণ তারা এই নোট পেয়ে যায়, এবং তারা দেখেছে যে এই নোটটা লিখলে পরীক্ষা নম্বর পাওয়া যায়। মানে আমি উচ্চশিক্ষার ব্যাপারটা নিয়ে কোনো কথাই বলতে চাই না, কারণ আমার ওই মহলটা আমার ভালো জানা নেই। তবে নানা প্রয়োজনে যারা এমফিল করছে, পিএইচডি করছে আসে, এবং তাদের আমি যে অবস্থা দেখি, তারাও কিন্তু এইখান থেকে শুরু হয়, জানেন তো, পুরোটা তারা টুকে নেয়। মানে আপনি কিছু মনে করবেন না, আপনি এই অংশটা বাদ দিয়ে দেবেন, মানে ইচ্ছা করলে বন্ধ রাখতে পারেন। মানে এমফিল করছে একজন চন্দ্রার সহকর্মী, এখন সে কলেজ চান্স পেয়ে গেছে, রবীন্দ্রনাথের পরিবেশ চিন্তা, সে 2-3 দিন এলো আমার সঙ্গে, ঘন্টার পর ঘন্টা আলোচনা হলো। তারপর সে এমফিল দারুণ নম্বর পেল, এমফিল ফার্স্ট ক্লাস পেল। সে তখন আমাকে দেখতে দিয়েছে তার পেপারটা, আমি দেখলাম ওই যে আমি করেছিলাম ভূসম্পদের বৃত্তহরণে তৈরি করেছিলাম, সে বইটি এক কপি আমার কাছ থেকে কিনে নিয়ে গিয়েছিল। ওইখান থেকে সেই যথেচ্ছ কোট করে, মানে নাম করে অথবা না করে পুরো টুকে, মানে কখনো আমার লেখা থেকে টুকে, কখনো আমার কৃত যে রবীন্দ্রনাথের লেখার অনুবাদ, সেই অনুবাদ থেকে টুকে সমস্তটা করে সে বানিয়ে দিয়ে গেছে। এবং ঘটনাচক্রে তার যে গাইড ছিল, সে আবার আমার পরিচিত আর কি, খুব ঘনিষ্ঠ বন্ধু নয় কিন্তু পরিচিত। ফলে সে হেসে বলেছে, তুমি তো সন্দীপের বইটাকে ঢুকে দিয়েছ। পলিটিক্যাল সায়েন্স, এটা ক্যালকাটা ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্স। আমি প্রফেসরের নামও বলতে পারি, আমি দরকার নেই সেটা বলা। আমি বলছি যে এই এখন এরা এমফিলে ফার্স্ট ক্লাস পাচ্ছে, বুঝতে পারছি। আমি এটাই বলছি, কিছুদিন আগে তারা নিউজ, এবছর সরস্বতী পুজোর দিন ওই শিক্ষা নিয়ে একটা আলোচনা আমাকে নিয়ে গিয়েছিল। সেখানে আমি এটা, আমার ধারণা এই কথাটা কেউ মন দিয়ে শোনেনি, যে ফোন এসেছিল আমার এই কথাটা বলার পর, কিন্তু একজনও কেউ আমার ফোন করে বলেনি যে আপনি এটা নিয়ে কী বলতে চাইছেন, আর একটু ভালো করে বলুন। বললে আমি খুশি হতাম, যে আমাদের এই গোটা শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি আর যা কিছু থাকুক না কেন, লার্নিং বলে আমরা কিছু আমরা নেই এর মধ্যে। আমরা বিশ্বাস করি না, আমরা টিচিংয়ে বিশ্বাস করি। আমরা মনে করি যে আমাদের কাজ হচ্ছে উই আর হিয়ার টু টিচ, উই হ্যাভ ইন স্টোর অল দ্য নলেজ দ্যাট ইজ দেয়ার অন আর্থ, অ্যান্ড আওয়ার ওনলি টাস্ক ইজ টু টিচ দেম। মানে আমরা যে একটা ক্যাটালিটিক এজেন্ট হতে পারি, দ্যাট উই ক্যান হেল্প দেম টু লার্ন, এইটা আমরা শিক্ষকরা কেউ মনে রাখি না। এবং যদি আপনি আমাকে যদি জিজ্ঞাসা করেন, আপনি যখন পড়াতেন আপনি কি পারতেন? না, পারতাম না, কারণ আমার মাথার উপর তো রয়েছে, সিলেবাসের একটা চাপ রয়েছে। আমি সেটাকে বারবার অস্বীকার করতাম, অনেক মানে অন্তর্ঘাতমূলক কাজ করেছে, সে কেউ তো দেখতে আসে না, কোনো ইন্সপেকশনও হয় না, কিছুই না। আমি অনেক অন্তর্ঘাতমূলক কাজ করেছি, কিন্তু এটা করা সত্ত্বেও আমার ছেড়ে দেওয়া একটা ব্যাপার হচ্ছিল যে আলটিমেটলি আমি তো আমার মতো করে পড়াতে গিয়ে এমন কাজ করতে পারি না
যাতে আমার ছাত্ররা ফেল করে যায়। কারণ আমার ছাত্ররা যাতে পাশ করে যায় তার জন্যই তো আমাকে সরকার থেকে মাইনে দিয়ে রাখা হয়েছে। তাহলে আমি আমার আদর্শ শিক্ষা প্রণালী প্রয়োগ করতে গিয়ে এমন কিছু করলাম যাতে আমার ছাত্ররা শিখলো কিছু, কিন্তু ওরা পরীক্ষা পাশ করতে পারবে না। এটা অত্যন্ত মানে অনৈতিক কাজ। আমি 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 কোনোভাবে নিজেকে জাস্টিফাই করতে পারবো না। এইটা একটা সময় যখন আমার মনে হলো, তখন আমার মনে হলো যে আমার ভূমিকাটা সম্পূর্ণ অবান্তর হয়ে যাচ্ছে। মানে মানে টিচার মানে আমার রোল টিচার হিসেবে আমার রোলটা একটা সুপারফ্লুয়াস হয়ে যাচ্ছে। আমি থাকলেই বা কি, না থাকলেই বা কি, মানে বই আছে, কোচিং ক্লাস আছে, ওটা এমনি পাস করি। আমি ক্লাসে যা যা করতে চাই, আমি আপনাকে যে বলছিলাম না যে অলডার সাকচুয়ালি আমাদের পড়াতে তো বেনারস, হ্যাঁ, আমি এটা শুরুই করতাম কী বলে জানেন তো, যে আচ্ছা তোমরা কেউ অপরাজিত ফিল্মটা দেখেছো? অধিকাংশ বলতে না, দেখিনি। টিভিতে দুদিন অন্তর দেখানো হয়। ধরুন আমি ঘটনাটা বলছি, এটা সত্যজিৎ রায়ের মৃত্যুর আগে তখনও দেখানো হতো, আর মৃত্যুর পর তো ঘন ঘন দেখানো হয়েছে। আর মৃত্যুর পর তো দূরদর্শন বোধ হয় টানা রোজ দেখিয়ে যেত। আর তোমরা কেউ দেখোনি? চলো আচ্ছা ঠিক আছে, দু একজন হয়তো বলছে হ্যাঁ আমরা দেখেছি। ওখানে দেখেছো কাশির ঘাট, বড় বড় ছাতা, সব মনে পড়ছে? কেউ কতক্ষণ মনে পড়ছে? তখন তারপরে আমি কিন্তু অর্ডার সার্কলি এক পাশ সরিয়ে রেখে দিয়েছি। তখন আমি বেনারস, কাশী, দশাশ্বমেধ ঘাট ইত্যাদি ইত্যাদি এটা নিয়ে, মানে এটা উদ্দেশ্যটা হচ্ছে এটা তৈরি করা, একটা পরিমণ্ডল তৈরি করা, একটা আলোচনা। এইবার আমি বলতে চাইছি যে একজন বিদেশি একটা পর্যটকই বলুন বা মোটামুটি ভারত সম্পর্কে যার একটা অনুকূল মনোভাব ছিল, একজন পণ্ডিত মানুষ, তিনি এসছেন এবং তিনি বেনারসের ঘাট দেখে তার কিছু বৈশিষ্ট্য তাকে বিশেষভাবে আকর্ষণ করেছে, তিনি সেটা করছেন, লিখছেন। আমি এইভাবেই করতাম, কিন্তু আমার মানে যে ছেড়ে যে আমার যেটা ব্যর্থতার দিক, সেটা কাকে পড়াবো? আমি গিয়ে দেখতাম 4 জন বসে আছে, এবং সেই 4 জন নেহাতি গোবেচারা ছেলে। তারা পালানোর মতো সাহসটুকু তাদের নেই, পালানোর মতো সাহসটুকু নেই বলে তারা পালায়নি। সেই সাহস থাকলে তারা পালিয়ে যেত। তারা বসে আছে, এবং তাদেরকে আমার এগুলো পড়িয়ে লাভ কী বলুন? পড়িয়ে মানে লাভ নিশ্চয়ই আছে, 5 জন শিখলেও লাভ আছে। কিন্তু আমার একটা সময় না মনে হতো যে আসলে তারাও কিন্তু এটা শিখতে খুব জানতে আগ্রহী নয়, তারাও জানতে আগ্রহী নয়। তারা বসে আছে, নইলে স্যার রাগ করবেন বলে তারা বসে আছে। এবং তারপর যখন আমি তাদের কোনো দিন হয়তো বললাম যে আজকে একটা প্রশ্ন লেখো তো, যা তারা উত্তরে যা লিখতো, আমি দেখতাম যে তাতে তাদের জ্ঞান ক্লাস 5-6 লেভেলে আছে, পড়ছে ক্লাস 12-এ, এবং এত ডাহা ফেল করবে। আমি তাকে কোনো সাহায্য করতে পারছি না। তাহলে আমার ভূমিকাটা কী, এবং কী করে সাহায্য করা যায়, কী করে শেখানো যায়, সেটা আমি আমার মতো করে চেষ্টা করেছি। কিন্তু আমি অকপটে স্বীকার করছি, আমি সফল হয়েছি এরম দাবি করতে পারবো না। আমি সফল হয়েছি এরম দাবি করতে পারবো না। মানে আমার শেখানোর মানে কীরকম এই ছিল জানেন তো, পদ্ধতি ছিল জানেন তো, যে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিন্তু আমরা একটা গোটা ইডিয়াম, একটা ফ্রেজ, এমনকি কয়েক সময় একটা সেন্টেন্স আমরা সম্পূর্ণভাবে গিলে ফেলি, বুঝে অথবা না বুঝে, এবং সেটাকে আমরা পরে রিপ্রোডিউস করতে পারি মোরাললেস কারেক্টলি। এইভাবে কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজ অনেক সময় শিখি। আমরা সবসময় যে অত বুঝে গ্রামার মেনে শিখি, পরে আমাদের ভুলটা সংশোধনের জন্য গ্রামার হচ্ছে আমাদের সেই রকম একটা অস্ত্র, যেটা আমাদের পরবর্তীকালে ভ্রম সংশোধনের জন্য আমাদের কাজে লাগানো উচিত। আসলে আমরা শিখি একটা ন্যাচারাল প্রসেসের ভেতর দিয়ে, একটা ইন্টারঅ্যাক্টিভ প্রসেসের ভেতর দিয়ে। তা আমি ওদেরকে এরকমভাবে করতাম আর কি। আমাদের একটা পিস পড়াতে হতো, যেমন খুব মন দিয়ে পড়াতাম, আপনার ভালো লাগবে শুনলে। ওই ফ্যারাডে তো বুক বানিয়ে কাজ করতেন, সেটা ছেড়ে দিয়ে যখন উনি ঠিক করলেন যে উনি করবেন আর কি, বিজ্ঞানের চর্চায় আত্মনিয়োগ করবেন, ডেভির কাছে গেলেন। ডেভি বলছে না, তুমি যে বিজ্ঞানের কাজ করে তোমাদের জীবিকা হবে এরকম কোনো নিশ্চয়তা নেই, তুমি তোমার পেশাটা ছেড়ো না। ফ্যারাডে বলছে না, আমি করতে চাই, আই ওয়ান্ট টু সার্ভ ম্যানকাইন্ড, হ্যাঁ, এটা ইত্যাদি। তা আমি ধরে যাক এগুলো ওদেরকে ইংরেজিতে বলিয়ে পারতো না বলতে। অত কোনো রকমে ভুলভাল করেও একজন বলল যে ফ্যারাডে ওয়ান্টেড টু সার্ভ দ্য ম্যানকাইন্ড, বা ফ্যারাডে ওয়ান্ট টু সার্ভ দ্য ম্যানকাইন্ড, ধরে রাখ এইটা বললো তো, তখন আমার কাজ হতো বলা যে দেখো এটা তো আমরা ফ্যারাডের সম্পর্কে বলছি তো, অনেক আগেকার যুগের মানুষ, সো এটা নিশ্চয়ই পাস্ট টেন্স হবে। তুমি ওয়ান বলছো, ওয়ান টেনটা হবে না, ওয়ান্টসেও এখানে হবে না, কয়েকটা প্রেজেন্ট টেন্স না, তোমাকে এটা ওয়ান্টেড লিখতে হবে। আর এই যে তুমি লিখলে না, শোনো, প্রথম কথা এখনকার দিনে আমরা ম্যানকাইন্ডটা বলি না,
আমরা এখন এই নারী পুরুষের সমতা রাখার জন্য আমরা এখন চেষ্টা করি হিউম্যান কাইন্ড বলা, কিন্তু তবু ম্যানকাইন্ড কথাটা অনেক ব্যবহার আছে, তুমি ইচ্ছে করলে করতে পারো, কিন্তু ম্যানকাইন্ড বা হিউম্যান কাইন্ডের আগে কখনো দ্বি বসে না, কখনো দ্বি বসে না। এটা আজ থেকে মনে রেখো, আর কোনোদিন এই ভুলটা করো না। এরকম কতগুলো মানে ব্যাপার আছে যেগুলো একেবারে ফর্মুলার মতো মনে রেখো, যে এইখানে এই আর্টিকেলটা বসবে অথবা এখানে এটা বসবে না, এটা তুমি মনে রেখো। এইভাবে আমি শেখাবার চেষ্টা করতাম। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন যে আমার সাফল্য কি, আমার বলার কিছু নেই। আমি তো খুব সফল হই, কেউ এটা মনে রাখতো, কেউ এটা মনে রাখতো। আমি অনেক চেষ্টা করে দেখেছি, কেউ এটা মনে রাখতো। ফলে সেই দিক থেকে আমি তো বলছি যে আমি একজন ব্যর্থ শিক্ষক যদি বলেন, আমি 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 যে এত কথা বললাম, কিন্তু আমি আমার নিজের খুব সাফল্য আমি দেখাতে পারবো না। তবে হ্যাঁ, ক্লাসটাকে একটা শেখার অনুকূল যে পরিবেশ গড়ে তোলা, সেই কাজে নিশ্চয়ই আমি অনেকটা সফল হয়েছি। যে কারণে আমার ক্লাসে ছাত্ররা খুব এনজয় করতো, এবং যারা পালিয়ে যেত তারা কিন্তু যাবার আগে আমার সঙ্গে দেখা করে আমাকে একটা পেননাম করে চলে যেত, স্যার থাকতে পারলাম না, ফিজিক্সের ক্লাস আছে। এটা কিন্তু হতো, এটা যাবার আগে আমাকে একটা পেননাম করে আমার অনুমতিটা নিয়ে, অনুমতি চাইতো না, কিন্তু আমাকে অন্তত জানিয়ে চলে যেতে পারতো যে স্যার আমার থাকতে পারলাম না। মানে আমার ক্লাসটা তাদের ভালো লাগতো, কারণ এই যে 5 রকম আলোচনাটা হতো, এই 5 রকম আলোচনাটা তাদের ভালো লাগতো, কারণ এই আলোচনাটা শোনার তাদের কোনো জায়গা নেই। তাদের বন্ধুবান্ধবের কাছে তারা শোনে না, বাড়িতে বাবা মার কাছে শোনে না, বা অন্য কারোর কাছে শোনে না, অন্য মাস্টারমশাইদের কাছেও শোনে না। ও সমস্ত হাবিজাবি কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। এই শুনতেই যারা অভ্যস্ত, তারা কিন্তু এগুলো তাদের মনে লাগতো। এবং সেটা না, আমি এখন যখন আমার প্রাক্তন ছাত্রদের সঙ্গে দেখা হয়, যারা এখন চাকরি টাকরি করছে, সংসার করছে, তারা কেউ এটা বলে। এবং আমি তাদের প্রত্যেককে বলি যে আমি তোমাদের কিচ্ছু ইংলিশ শেখাতে পারি, কিচ্ছু ইংলিশ শেখাতে পারি। যদি আমার কোনো ভূমিকা থেকে থাকে, সেটা হচ্ছে একটা অন্য ধরনের মূল্যবোধ বা অন্য ধরনের একটা দৃষ্টিভঙ্গি তৈরি করার ক্ষেত্রে আমি হয়তো তোমাদের কিছু মানে কি বলবো, সাহায্য করলেও বড় করা হয়, মানে খানিকটা মানে অনুপ্রাণিত করেছি, অন্তত একটা তোমাদের মধ্যে একটা ভাব, একটা উস্কে দিতে পেরেছিলাম, চেষ্টা করেছিলাম, এইটুকু। আমার আর কোনো কৃতিত্ব আছে বলে আমি মনে করি, কোনো কৃতিত্ব আমার নেই। মানে এই যে মানে 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 পড়াশুনো জিনিসটা যে লার্নিং, এবং লার্নিং মানে আনলেস ইউ অ্যাপ্লাই ইউর সেলফ ইউ ক্যানট লার্ন। টু লার্ন ইজ টু অ্যাপ্লাই ওয়ান সেলফ। নিজের যা আছে ভেতরে তার সমস্ত প্রয়োগ করে নিজেকে ভেঙে চুরে যা শিখতে হয়, এই ব্যাপারটা আমি নানাভাবে বলার চেষ্টা করেছি, এবং আমার ক্লাসটাকে আমি সেভাবে করার চেষ্টা করতাম। কিন্তু আবার বলছি যে একটা সময়ের পর আমি থেমে যেতাম, কারণ এটা করতে গিয়ে আমি দেখতাম আমার সিলেবাস শেষ হচ্ছে না, অথবা টেস্ট পেপারের যে প্রশ্ন দেওয়া আছে তার সঙ্গে আমার এটা মিলছে না। যার জন্য আমি এটা ক্লাস 8 পর্যন্ত অনেকটা স্বাধীনতা দিতাম। যে বলছি না, অন্তর্ঘাতমূলক কাজ করতাম, ক্লাস 8 পর্যন্ত করতাম, ক্লাস 9-এ পড়া করতে পারতাম না, এবং ক্লাস 10-এ আমি ক্লাস নিতাম না। কারণ আমি জানি ক্লাস 10-এ প্রথম কথা পুরো 1 বছর পাওয়া যায় না, তখন বোধহয় 7-8 মাস পাওয়া যেত। ওই 7-8 মাস আমাকে শুধু টেস্ট পেপার নিয়ে পড়ে থাকতে হবে। যদি আমাকে পাস করাতে হয়, আমি ওই কাজটা করবো না। অথবা আমি আমার সিনিয়র টিচারের সঙ্গে অ্যাডজাস্ট করে নিয়েছিলাম, ক্লাস 10 আমি নেবো না। আমি 9 নিতাম, আবার 11 করে চলে যেতাম। 11টা আমি মহানন্দে পড়াতাম, কিন্তু 12-এ গিয়ে আবার আমার এ থাকতো, ভয় থাকতো। তো 12 তো মাত্র কয়েক মাস পাওয়া যেত, আর তো বললাম অর্ধেক ছেলে পালিয়ে যেত, ফলে আমি ক্লাস করার সুযোগই পেতাম না। কিন্তু আমি বলছি যে মানে যে কোনো কারণেই হোক আমাদের এখানে এই চর্চাটা একেবারেই নেই। যদিও আপনি যদি বলেন যে এটা নিয়ে আমাদের দেশেও অনেকেই ভেবেছেন, আমরা এই এত রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা নিয়ে আপনি যে কোনো লাইব্রেরিতে যান, 4টে র্যাক ভর্তি হয়ে আছে রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা নিয়ে, এত বই বেরিয়েছে। কিন্তু আপনি দেখবেন যারা লিখেছেন তারাও কিন্তু ওই রবীন্দ্রনাথের লেখা থেকেই কোট করে গেছেন। তারাও কিন্তু আসলে মানে রবীন্দ্রনাথ যার বিরোধিতা করলেন, তারা কিন্তু সেই পদ্ধতিতেই রবীন্দ্রনাথকে শিখেছেন, শুধু মুখস্থ করে গেছেন। তিনি এই প্রবন্ধ ওই বলেছিলেন, শিক্ষার হেরফেরে ওই বলেছিলেন, শিক্ষার মিলনে ওই বলেছিলেন, শিক্ষার সাঙ্গীকরণে ওই বলেছিলেন, এই বলে গেল খাই। কিন্তু আসলে এসেন্সটা কি তার এই বলার, এবং অ্যাকচুয়ালি তিনি শিক্ষা বলতে কী বুঝতেন, এইটা কিন্তু মানে আমি দেখেছি যে আমাদের এখানে একটু যারা বিএড পড়ান, তারা তো অন্তত কয়েক মাসের জন্য আমার মাস্টারমশাই ছিলেন, তাদের প্রতি আমার কোনো অশ্রদ্ধা প্রকাশ করা উচিত না। তারা কিছু জানতেন না, কিচ্ছু জানতেন না, তারা কিচ্ছু জানতেন না। বাট তারা যখন আমাদের ফ্রয়েবেল, রুশো, রবীন্দ্রনাথ পড়াতেন, আমি নিজে দেখতাম যে কিছু জানেন না।
কারণ এটা কোনোদিন এভাবে শেখেননি, এটা কোনোদিন শেখেননি। ফলে আমি জানি না, এখন হয়তো অনেক ভালো টিচার এসছেন। আমার বিএড পড়ার তো বহু কাল আগেকার কথা, যদিও আমি যথেষ্ট ভালো কলেজে পড়েছি ডেভিডে, কিন্তু এখন হয়তো অনেক পরিবর্তন হয়েছে, সিলেবাসেও শুনেছি অনেক পরিবর্তন হয়েছে, অনেক কিছু এসেছে, কিন্তু নিশ্চয়ই হয়তো অনেক পরিবর্তন হয়েছে। আমি একটু পুরনো দিনের কথা বলছি, সেদিক থেকে আমার সব কথাকে একেবারে নেবেন না, কারণ ইতিমধ্যে কিছু পরিবর্তন হয়ে গিয়ে থাকতে পারে। তবে খোঁজ যতটুকু আমি রাখি, খুব একটা বিরাট গুণগত পরিবর্তন হয়েছে বলে আমার মনে হয় না। কিছু মানে আউটওয়ার্ড চেঞ্জ নিশ্চয়ই হয়েছে। সেটা যদি আপনি আমাকে বলেন সিলেবাস, আমি যে সিলেবাসটাকে নিয়ে এতক্ষণ ধরে এত নিন্দা করে গেলাম, ওই সিলেবাসটা কিন্তু এখন আর নেই। ওই সিলেবাসটা কিন্তু কিছুটা পরিবর্তন হয়েছে, কিন্তু আমি আবার বলছি পরিবর্তনটা অনেকটাই আউটওয়ার্ড। আমি মিলিয়ে দেখেছি, আমি মিলিয়ে দেখেছি। যেমন আমার নিজের যে আগ্রহের যেটা বিষয় সাহিত্য এবং ইতিহাস, আমি মিলিয়ে দেখেছি যে হ্যাঁ, পরিবর্তন আগের থেকে হয়েছে, কিন্তু পরিবর্তনটা খুব মানে ভেতর দিকে হয়নি, ওপর মানে কাঠামোগত কিছু পরিবর্তন হয়েছে, খুব মানে অন্তরের ব্যাপারে খুব কিছু হয়েছে বলে আমার মনে হয়। এই অবধি থাক নাকি? আপনাকে বাড়ি ফিরতে হবে তো, ঠিক আছে। আপনি খেয়ে নিন, নাকি মোটামুটি হলো? হ্যাঁ, কিন্তু আমার মনে হচ্ছে আমি যেটা হলো আজকে অনেক বেশি কথা বলা হয়, আপনাকে এগুলো ছাঁটতে হবে, মানে তাতে আপনার ফালতু পরিশ্রম হবে। এই একটুখানি এ করে দেখুন, কেউ উঠলো তো, যা শব্দ এসছে বাবা। ওটা একটু বাড়িয়ে নিতে হবে বাড়িতে।